আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রহমত বরকত সবার উপরে নাজিল হোক যারা এই ভিডিওটা দেখা শুরু করেছো বা করেছেন। ক্লাস 8-এর বিজ্ঞান এই বইয়ের প্রথম অধ্যায়টার নাম হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস। এটা দিয়ে শুরু হয় বিজ্ঞানের পথচলা এবং আমরা জানি যে বাংলাদেশের এডুকেশন সিস্টেমে এখন ক্লাস 8 স্ট্যান্ডার্ডের পরে গিয়ে একটা স্টুডেন্ট বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় আপাতত 2025 হিসাবে আমি বলছি ভাগ হয়। তো এই পর্যন্ত বিজ্ঞানটাকে সাধারণ বিজ্ঞান হিসাবে স্টুডেন্টরা পড়ে বা তোমরা পড়ো, আপনারা যারা টিচার আছেন তারা পড়ান এবং 9-এ উঠলে পরে সেটার আর একটু ব্যাপ্তি হয় এবং ইন্টারমিডিয়েটে উঠলে পরে সেটার আরও ব্যাপ্তি হয়। তো এখন আমার কাছে তো বই আছে, তো বই হিসাবে যদি আমি একটু চিন্তা করি, বইয়ের এই যে সূচিপত্র এখন পর্যন্ত 14টা অধ্যায় আছে এবং এই 14টা অধ্যায়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা করে ভাগ করা আছে। কিভাবে ভাগ করা আছে? এই যে প্রথম 5টা চ্যাপ্টার, হ্যাঁ, প্রথম 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার হচ্ছে কমপ্লিটলি বায়োলজি চ্যাপ্টার, তাই না? বায়োলজির সাথে রিলেটেড চ্যাপ্টার। এখন আমরা জানি যে বায়োলজি এটা হচ্ছে আগে আসে, মানে অ্যালফাবেটিক অর্ডারে আগে আসে, তারপরে কেমিস্ট্রির সি আসে এবং তারপরে ফিজিক্সের পি আসে। তো সেই হিসাবে আগে বায়োলজি স্থান পাইছে আমার মনে হয়। তো বায়োলজির প্রথম অধ্যায়টা হচ্ছে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস, জীবের বৃদ্ধি ও বংশগতি, ব্যাপন, অভিস্রবণ, প্রসাধন, উদ্ভিদের বংশবৃদ্ধি, সমন্বয় ও নিঃসরণ। এখন পর্যন্ত এই সমন্বয় নিঃসরণের ক্লাস আমার আপলোডেড আছে। উদ্ভিদের বংশবৃদ্ধির উপরে আমি ক্লাস দিয়েছি। এগুলো আমি বৃত্তি পরীক্ষার আগে ক্লাস 8-এর জেনারেল স্টুডেন্টের জন্য বার্ষিক পরীক্ষার জন্য আমি অলরেডি আপলোড করেছি। আজকে বৃত্তি পরীক্ষার অংশ হিসাবে প্রাণীজগতের শ্রেণীবিন্যাসটা আমি পড়াবো, জীবের বংশগতি বৃদ্ধিটা আমি পড়াবো এবং ব্যাপন, অভিস্রবণ ও প্রসাধন আলাদা 3টা ভিডিওতে এই 3টা চ্যাপ্টার কভার হবে ইনশাল্লাহ। এই গেল বায়োলজির পার্ট। এরপরে এই যে পরের যে 3টা, পরমাণুর গঠন, পৃথিবী, মহাকর্ষ, রাসায়নিক বিক্রিয়া, এখানে একটু পার্থক্য আছে। কেন? এই পরমাণুর গঠনটা কমপ্লিটলি কেমিস্ট্রির পার্ট, আবার এই যে পৃথিবী এবং মহাকর্ষ এইখানে কিন্তু একটু ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেটা অনেকটা ফিজিক্সকে রিপ্রেজেন্ট করে, ফিজিক্স। রাসায়নিক বিক্রিয়া কমপ্লিটলি কেমিস্ট্রির পার্ট। এবং এরপরে বর্তনী, এটা ফিজিক্সের অংশ। অম্ল, ক্ষারক, লবণ কমপ্লিটলি কেমিস্ট্রির অংশ। আলো ফিজিক্সের অংশ। মহাকাশ ও উপগ্রহ ফিজিক্সের মধ্যে রাখা যায়। খাদ্য ও পুষ্টি, পরিবেশ ও বাস্তুতন্ত্র, এই 2টা অধ্যায় বায়োলজির অংশ। তাহলে এই যে ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে সামগ্রিকভাবে সব কিছুকে আলাপ করার যে চেষ্টা, সেই চেষ্টার প্রথম অধ্যায়টা নিয়ে আমি আজকে পড়াবো প্রাণী ও জগতের শ্রেণীবিন্যাস। তো এই যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস অধ্যায়টা, এটার মধ্যে অনেক মুখস্থ বিদ্যা আছে, বুঝে পড়া লাগবে এবং ফিল করা লাগবে আমি কি পড়াচ্ছি। প্রথমে আগে একটু বুঝে নেই যে আমরা কি পড়তে যাচ্ছি এই অধ্যায়ে, আমাদের টার্গেটটা কি, আমরা এই অধ্যায়ে কি জানবো। তো যেহেতু প্রাণী জগতের শ্রেণীবিন্যাস, তার মানে আমার প্রথম কনসেপ্ট হচ্ছে আমি প্রাণী জগৎ সম্পর্কে জানার চেষ্টা করব। তো জগৎ বলতে বোঝায় কিংডম। তাহলে এইখানে আমি যে লাইনটা বলবো, এই প্রাণী জগৎ শব্দটা হচ্ছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রাণী বলতে আমরা কাকে বোঝাচ্ছি? অ্যানিম্যাল। তখন আমরা এটাকে ইংলিশে বলি অ্যানিম্যাল কিংডম। কিংডম শব্দটার মানে জগৎ। তো যখন আমরা এই প্রাণী জগৎ সম্পর্কে পড়ব, তখন আমাদের একটা জিনিস ফিল করতে হবে, বিজ্ঞানী অ্যারিস্টটলের কথা। এটা তোমাদের বই এখন খুব একটা ভালো করে নাই, তোমরা সামনে গেলে আরো ভালো করে পড়বা। উনি জগৎটাকে বা প্রাণী জগৎটাকে একটু ব্যাখ্যা করে ভাগ করার চেষ্টা করেছেন, অনেক বিজ্ঞানী করেছেন। ইনাইমা অ্যান্ড অ্যানাইমা, রক্ত এবং রক্তবিহীন অংশ হিসাবে। আমরা মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী হিসাবে তোমাদের সিলেবাসের অন্তর্গত কথা বলছি। এখানে 2টা শব্দ আসবে, একটা হচ্ছে মেরুদণ্ডী, তো মেরুদণ্ড শব্দটা কি, আর আরেকটা হচ্ছে যার মেরুদণ্ড নাই তাকে আমরা অমেরুদণ্ডী বলছি।
তাহলে এই যে মেরুদণ্ড, এটাকে ইংলিশে বলা হয় ভার্টিব্রেট, মানে এটা দিয়ে এনিমেলকে বোঝাচ্ছে। আর মেরুদণ্ডকে আমরা বলবো, আমাদের যে মেরুদণ্ড আমরা যেটা জানি পিছনে, যেটাকে বাংলায় আমরা শির দ্বারা বলি, শির দ্বারা কি বলি, শির দ্বারা, এটা হচ্ছে ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলাম কেন বলি, এটাকে কেন ভার্টিব্রাল কলাম বলা হয়, কারণ হচ্ছে এখানে অনেকগুলা মানে হাড়, একটার পর একটা হাড়, একটা ইমাজিনেশন হচ্ছে এরকম অনেকগুলা হাড় একটার পর আরেকটা যুক্ত হয়ে এইরকমের একটা স্ট্রাকচার তৈরি করছে। যে এই যে এরকম একটা স্ট্রাকচার উপর থেকে নিচ পর্যন্ত যা আছে, এটাকে বলা হয় মেরুদণ্ড। যদিও সবগুলো এরকম না, আমি জাস্ট একটু বোঝানোর জন্য বলতেছি। এই যে একটার পর একটা যুক্ত হয়ে যে একটা সারি হইল, এইটার নাম হচ্ছে মেরুদণ্ড বা ভার্টিব্রাল কলাম। এবং এই ভার্টিব্রাল কলামের এক একটা অংশকে বলা হয়, এই যে এক একটা অংশকে বলা হয় কশেরুকা। এক একটা অংশকে কশেরুকা বলে। তাহলে এটা হচ্ছে ভার্টিব্রেট। আর এইটাকে বলা হচ্ছে, যার মেরুদণ্ড নাই তাকে বলা হচ্ছে নন ভার্টিব্রেট। নন ভার্টিব্রেট। তাহলে ভার্টিব্রেট মানে যার মেরুদণ্ড আছে। আমরা এইবারের যে সিলেবাস, সেই সিলেবাসে এই অমেরুদণ্ডী প্রাণীকে পড়ার এবং বোঝার চেষ্টা করব। তোমরা একটু আমার সাথে বলো, টোটাল পর্ব মানে ফাইলাম, জগতের আন্ডারে হচ্ছে পর্ব, এরকম পর্ব আছে 33টা পর্ব। কয়টা? 33টা পর্ব আছে। 33টি পর্ব রয়েছে। এবং এই 33টা পর্বের মধ্যে মেজর মানে যেগুলা ইম্পর্টেন্ট, এরকম গুরুত্বপূর্ণ পর্ব হচ্ছে 9টা পর্ব, যেখানে প্রাণী প্রজাতি বেশি আছে। প্রাণী প্রজাতি অধিক, প্রাণী প্রজাতি অনেক বেশি। এটা হচ্ছে 9টা পর্ব। এই 9টা পর্ব কি কি তোমরা এটা আমার সাথে উচ্চারণ করো, বলো। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। আমি আবারও বলছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস। নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। লাস্ট যে কর্ডাটা শব্দটা বলেছি, এটাই হচ্ছে মেরুদণ্ডী, কর্ডাটা। সো এই যে মেরুদণ্ডী, এই শব্দটা আসলে তোমার অন্তরে আরেকটা শব্দ ভেসে উঠবে, সেটা হচ্ছে করডাটা। করডাটা। আর অমেরুদণ্ডী, এটাকে আমরা বলবো নন কর্ডেট। তাহলে আমরা যখন 9টা পর্ব পড়ব, আমাদেরকে ফিল করতে হবে। আমরা যখন 9টা পর্ব বলবো, তখন আমাদের মনে রাখতে হবে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। সো এই যে পিসিপি নামেক, এটা তোমাকে মনে রাখতে হবে। পিসিপি নামেক, পিসিপি নামেক। তো পি ফর পরিফেরা, সি ফর নিডারিয়া। এটা আবার সি মানে কর্ডাটা না, ওই সি না, এই সি হচ্ছে নিডারিয়া। তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, কর্ডাটা। আবারও বলছি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। এখানে মুখস্থবিদ্যার কোনো বিকল্প নেই, বোঝা লাগবে এবং মুখস্থ করা লাগবে। তাহলে এই যে স্যার আমি নামগুলো বললাম, এই নামগুলো কি আমি বানাইছি? না, আমি বানাই নাই। তাহলে এই নামকরণ হইল কেমনে? এটা বোঝার জন্য একটু চিন্তা করতে হবে যে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসকে আমরা টোটালি 2টা খণ্ডে ভাগ করলাম। কার কেমনে? এক, আমি যদি স্বচ্ছভাবে বলি মেরুদণ্ড আছে, তাহলে একটা মানে ভাগ হয়। আরেকটা হচ্ছে
মেরুদণ্ড নাই, মেরুদণ্ড নাই। তাহলে যাদের মেরুদণ্ড আছে আমরা তাদেরকে কি বলছি? আমি একটু আগে বললাম, তাদেরকে বলছি ভার্টিব্রেট। আর যাদের মেরুদণ্ড নাই তাদেরকে আমরা বলছি নন ভার্টিব্রেট, নন ভার্টিব্রেট। এবার মেরুদণ্ড যে আছে, এই মেজর ফাইলাম, ফাইলাম ফাইলাম একটু পরে আমি তোমাদের পড়াবো। ফাইলাম হচ্ছে কর্ডাটা, ফাইলাম কি? কর্ডাটা। আর যার মেরুদণ্ড নাই, নন কর্ডেট যারা, এইরকম নন কর্ডেট আছে কয়টা? 9টা পর্ব। তার মধ্যে নন কর্ডেট হচ্ছে 8টা। 1 2 3 4 5 6 7 8। কেমনে? একটা তো কর্ডাটা আছে। তাহলে এই যে এটা শুরু হবে, এটা শুরু হবে কি দিয়ে? পরিফেরা। বুঝছো আমার সাথে? পরিফেরা। তারপরে নিডারিয়া, উচ্চারণ করো, পরিফেরা, নিডারিয়া। একটু পরে সব ভাঙবো, হ্যাঁ? হেলমিনথেস, হেলমিনথেস, নেমাটোডা, নেমাটোডা, অ্যানেলিডা, অ্যানেলিডা। তারপর আর্থ্রোপোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোল্লাস্কা, মোল্লাস্কা। তারপরে সবার শেষে একাইনোডারমাটা। এই যে একটা চেহারা সুরত মেরুদণ্ড নায়ের যে 8টা পর্ব, তাহলে এইখানে টোটাল পর্ব কয়টা? 8টা পর্ব। এগুলা কি? এগুলা অমেরুদণ্ডী। তাহলে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী পর্ব আছে কয়টা? 8টা। আর মেরুদণ্ডী পর্ব একটা। তাহলে এইখানে যে একটা পর্ব, এটা আগে বোঝা লাগবে যে স্যার আপনি তাহলে জগৎ আর পর্ব কি বলছেন? জগৎ, পর্ব, শ্রেণীবর্গ, গোত্র, গণ, প্রজাতি, এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের এক একটা স্তর। তো শ্রেণীবিন্যাস কি জিনিস? সারা পৃথিবীতে এত এত প্রাণী জগৎ আছে, এত কিছু আছে, 15 লক্ষর বেশি প্রাণী জগৎ আছে, মানে প্রাণী জগৎ, এত প্রাণী প্রজাতি আছে। তো এত প্রজাতিকে এতভাবে স্টাডি করা তো সম্ভব না। তো এখন বৈশিষ্ট্যের ভিত্তিতে এদেরকে বিভিন্ন সময়ের ব্যবধানে একটা ক্যাটাগরাইজ করা হয়েছে, এবং সেই ক্যাটাগরাইজের কিছু স্টেপস আছে। সেই স্টেপস অনুসারে কিছু শ্রেণী তৈরি হয়েছে, সেই শ্রেণী অনুসারে শ্রেণীবিন্যাস আসছে। এবং এই শ্রেণীবিন্যাসের ফাদার হচ্ছেন সুইডিশ প্রকৃতিবিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস, আপসালা বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির প্রফেসর। সো উনি যখন এটা আবিষ্কার করছেন, ওনার মানে সবচেয়ে বহুল প্রচলিত যে গ্রন্থ সিস্টেম অফ নেচার, সেই গ্রন্থে উনি ব্যাখ্যা করেছেন। এখন ফাইলাম হচ্ছে কি? কর্ডাটা। আর এইখানে টোটাল ফাইলাম 8টা। ফাইলাম, তো আমরা যখন শব্দটা উচ্চারণ করি আমরা তখন বলি ফাইলাম। এই ফাইলামের বাংলা হচ্ছে, এই ফাইলামের বাংলা হচ্ছে পর্ব। তাহলে কি কি আছে? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডারমাটা, এবং এখানে হচ্ছে কর্ডাটা। এই হলো প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তাহলে স্যার প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা 2টা ভাগ করলাম। তো পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একানোডারমাটা, এরা কি দণ্ডী? এরা অমেরুদণ্ডী, মেরুদণ্ড নাই। তাহলে এই যে শব্দটা অমেরুদণ্ডী, এই অমেরুদণ্ডী শব্দটা আসছে কোত্থেকে? এই শব্দগুলা ব্যাখ্যা কি? এই যে 5 6 7 8, এই যে ব্যাখ্যা, এখানে যে আমি লিখছি পরিফেরা, এটা একটু বোঝা লাগবে, বোঝা লাগবে। এই শব্দ দুটা কেমন? এই শব্দগুলো একটু আনইউজুয়াল মনে হচ্ছে না? আনইউজুয়াল মনে হচ্ছে। এখানে মাথায় রাখতে হবে শব্দ হচ্ছে পোর্স, আর এইখানে আরেকটা শব্দ হচ্ছে ফেররা। এই যে পোর্স, এই শব্দটার মানে হইল ছিদ্র। তুমি আজকে থেকে বা এর আগে হয়তো তুমি জানতা, আমি তোমাকে এখানে কিছু টার্মিনোলজি লিখে দিচ্ছি। এই টার্মিনোলজিগুলো খুবই ইম্পর্টেন্ট। টার্মিনোলজি মানে ওয়ার্ড মিনিং। তুমি বায়োলজির ওয়ার্ড মিনিং যেভাবে মনে রাখতে পারো অলওয়েজ মাথায় রাখবা। যদি আমি এখানে বলতাম পোর্স, উচ্চারণটা কি হবে? পোর্স। এই পোর্স
এই শব্দটার মানে হলো ছিদ্র। পোর্স শব্দটার মানে ছিদ্র, পরিফেরা। তারপর নিডারিয়া, নিডারিয়া এই শব্দটা আসছে নাইড, মানে উচ্চারণটা কে সামনে থাকবে কিন্তু উচ্চারণটা অনুজ্জ থাকবে, নাইড। নাইড শব্দটার মানে হচ্ছে কাটা, কাটা, রোম কাটা, কাটা। এবং এরিয়া এইটার শব্দটার মানে হচ্ছে বহন করা, বহন করা। নিডারিয়া কাটা বহন করা, কি বহন করা? কাটা বহন করা। এর পরের কনসেপ্ট হচ্ছে নিডারিয়ার পর শব্দটা হচ্ছে প্লাটি হেলমিনথেস, হেলমিনথেস। খুব ভালো করে বোঝো একটু। এই যে এখানে প্লাটি এই শব্দটার মানে হইল চ্যাপ্টা, প্লাটি এই শব্দের মানে চ্যাপ্টা। আর হেলমিন্থ, হেলমিন্থ এই শব্দটার মানে হচ্ছে কৃমি, এই শব্দটার মানে হলো কৃমি, চ্যাপ্টা কৃমি। তাহলে এই পর্যায়ের যত ধরনের প্রাণী আছে এরা সবাই কৃমি, প্লাটিহেলমিনথেস। এরপরে হচ্ছে নেমাটোডা, নেমাটোডা এই যে শব্দটা এইটা আসছে নেমাটোস থেকে। নেমাটোস এটা দিয়ে মনে রাখবা, নেমাটোস এই শব্দটার মানে হইল সুতা, দেখতে সুতার মতো। তাহলে দেখতে, দেখতে নলাকার, দেখতে নলাকার। একটা অধ্যায় এমন অধ্যায় এটা তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে আরো ভালো করে পারবা, এবং ইন্টারমিডিয়েটের কনসেপ্টের পুরোটাই ব্যাখ্যা এখানে আছে, খুব মজার জিনিস নেমাটোডা। তারপরে হচ্ছে অ্যানেলিডা, অ্যানেলিডা। তো এইটা হচ্ছে, এই শব্দটা হচ্ছে অ্যানুলাস থেকে আসছে। অ্যানুলাস এই শব্দটার মানে হইল রিং, রিং, গোলাকার, গোলাকার, খণ্ড খণ্ড গোলাকার, খণ্ড খণ্ড গোলাকার। তাহলে এইটা হচ্ছে শব্দটা হচ্ছে খণ্ড খণ্ড গোলাকার, এটা হচ্ছে অ্যানুলাস বা রিং। এরপর হচ্ছে অ্যানেলিডা, আর্থ্রো, আর্থ্রো পোডা। এটা কেমনে মনে রাখবা? উচ্চারণটা কিন্তু আর্থ না, উচ্চারণটা হচ্ছে আর্থ্রো প্লাস এটার সাথে উচ্চারণ করবা হচ্ছে পোড়া। কেন? কারণ হইল আর্থ্রোস এই শব্দটার বাংলা হচ্ছে সন্ধিযুক্ত, অর্থাৎ জোড়ায় জোড়ায় সন্ধিযুক্ত। এবং এর সাথে আরেকটা শব্দ আছে পোডোস। অলওয়েজ মাথায় রাখবা, পোডোস মানে হইল পা, পোডোস এটার মানে হচ্ছে পা। তাহলে পোডোস এই শব্দটার মানে পা, সন্ধিযুক্ত উপাঙ্গ, আর্থ্রোপোডা। অ্যানেলিডা আর্থ্রোপোডা। এরপর হচ্ছে মোলাস্কা, শব্দটা আসছে হচ্ছে মোলাস্কাস। এটাকে আমি একটু নাম দিছি একটা আমার মতন, মোলাস্কাস মানে শক্ত আবরণে আবৃত নরম মাংস। তাহলে এইটার লাইনটা হচ্ছে শক্ত আবরণে আবৃত নরম মাংস, নরম মাংস, শক্ত আবরণ আবৃত নরম মাংস হচ্ছে মোলাস্কাস। এরপর হচ্ছে অ্যাকাইনাস, অ্যাকাইনোডারমাটা। মাথায় রাখতে হবে অ্যাকাইনাস শব্দটা হচ্ছে, অ্যাকাইনাস এই শব্দটার মানে হইল কাঁটাযুক্ত। আর ডারমাস, ডারমাস, ডার্মস এই শব্দটার মানে হইল ত্বক। বায়োলজিতে যখন আমরা স্টাডি করব তখন আমাদের একটু মনে রাখতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো একটু ম্যাথমেটিক্যাল, ম্যাথমেটিক্যাল। কিন্তু এই বায়োলজি এগুলো অনেকটা মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে। আমরা বুঝবো ঠিক আছে, কিন্তু অনেক টার্মিনোলজি মনে রাখতে হয়, অনেক মনে রাখতে হয়। তাহলে পোর্স মানে কি? ছিদ্র। আরেকটা লাস্ট, যেটা লাস্ট, হ্যাঁ, এরপরে আমাদের পড়াটা সোজা হয়ে যাবে একবার বুঝতে পারলে।
তো 7 পরে 8, 8-এর মধ্যে আমার এখানে আছে হইল কর ডাটা। তো এই যে কর ডাটা, এটা মনে রাখতে হবে কোঅর্ডিনেট দিয়ে, এবং এই কোঅর্ডিনেট মানে হইল যার মেরুদণ্ড আছে। এখন এই যে টার্মিনোলজি, উচ্চারণগুলোকে মনে রাখার চেষ্টা করা, এটাকে ফিল করতে হবে মাই ডিয়ার, এটাকে ফিল করতে হবে। তাহলে এখানে দেখো পোর্স মানে কি, ছিদ্র। তারপরে ডার্ম, ডার্ম এইটা মনে রাখবা, ডার্ম শব্দের মানে হইল ত্বক। বায়োলজিতে এই ডার্ম মনে রাখতে হবে। তারপর অলওয়েজ আরেকটা জিনিস মনে রাখবা, একটো এই শব্দের মানে হচ্ছে বাইরে, এন্ডো এই শব্দের মানে হইল ভিতরে, মেসো এই শব্দের মানে হইল মাঝে, মাঝে। ডার্ম মানে ত্বক। আচ্ছা, এবার এই চ্যাপ্টার পড়তে গেলে আরও অনেক ওয়ার্ডগুলো বাইর হবে। এই টার্মিনোলজি বোঝানোর জন্য আমি একটা আলাদা জায়গা রাখছি, আমি দরকার হলে আরও ব্যাখ্যা দিব, সামনে আগে যাই। তো আলটিমেটলি একটা পর্বের একটা ছক আছে এখানে। এই যে জগৎ, এটাকে শ্রেণীবিন্যাসের ল্যাঙ্গুয়েজে বলা হয়, শ্রেণীবিন্যাসের ল্যাঙ্গুয়েজে বলা হয় কিংডম। কিংডম মানে জগৎ। এখানে একটা শব্দ আছে অ্যানিম্যালিয়া, অ্যানিম্যালিয়া, এটা দিয়ে বোঝায় হচ্ছে প্রাণী। কারা প্রাণী? দুইটা কমন কনসেপ্ট বলে দেই। তারাই প্রাণী যাদের কোষের মধ্যে কোনো ফটোট্রফিক অঙ্গাণু নাই বা কোনো ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড নাই, এবং প্রাণী তারাই যাদের কোনো কোষ প্রাচীর নাই। তাহলে কোষ প্রাচীরবিহীন এবং সালোক সংশ্লেষী বর্ণকণিকা বিহীন যে কোষ, এই কোষ দ্বারা গঠিত একটা জীব সত্তাই হচ্ছে প্রাণী। তাহলে প্রাণী যখন আমি বলবো, অ্যানিমেলিয়া বলবো, তখন আমার মনে রাখতে হবে ওদের কোষ প্রাচীর নাই, কোষ প্রাচীর নাই, এবং এবং হচ্ছে ওর হচ্ছে প্লাস্টিড নাই, প্লাস্টিড নাই। তো প্লাস্টিড যদি না থাকে তাহলে সে খাদ্যের জন্য কার উপর ডিপেন্ডেন্ট? উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট। এখানে শব্দ আছে, তাহলে পরিফেরা, নিডারিয়া, প্লাটি, হেলমিনথেস, নেমাটোড, অ্যানলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাডেমিটা, করডাটা। তাহলে আমি যদি শর্টকাট বলি, পরিফেরা এই পর্বের প্রাণী। যখন তুমি পরিফেরা চিন্তা করবা তখন মাথায় একটা জিনিস চলে আসবে, এটা হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী। তুমি যখন নিডারিয়া চিন্তা করবা তখন মাথায় চলে আসবে যে এই পর্বের প্রাণী হইল কাঁটাযুক্ত প্রাণী। প্লাটি হেলমিনথেস যখন তুমি মাথায় ভাববা, মনে মনে ভাববা, তখন তুমি সাথে সাথে চিন্তা করে ফেলবা যে এইটা হলো চ্যাপ্টা কৃমি। যখন নেমাটোডা পড়বা তখন বুঝে ফেলবা যে এইটা হচ্ছে নলাকার প্রাণী। যখন অ্যানেলিডা পড়বা তখন মনে রাখবা গোলাকার খণ্ড বিশিষ্ট প্রাণী, গোলাকার খণ্ড বিশিষ্ট প্রাণী, গোলাকার খণ্ড বিশিষ্ট প্রাণী। তারপর আর্থ্রোপোডা, তাহলে এটা হচ্ছে সন্ধিযুক্ত উপাঙ্গ বিশিষ্ট প্রাণী। যখন তুমি মলাস্কা পড়বা তখন মাথায় রাখবা শক্ত আবরণে আবৃত নরম মাংস। যখন তুমি একাইনোডার্মাটা পড়বা তখন বুঝতে হবে কাঁটাযুক্ত ত্বক, কারণ ডার্ম শব্দের মানে ত্বক, তার মানে কাঁটাযুক্ত ত্বক। আর যখন তুমি করডাটা পড়বা, উচ্চারণ করবা, মনে মনে রাখবা এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। তো এখন এই করডাটার আবার ভাগ আছে, একটু আমার সাথে উচ্চারণ করো, হ্যাঁ। করডাটার ভাগ আছে, তোমরা ইন্টারমিডিয়েটে গেলে এটা আরও বেশি করে পাবা। এখন আসলে ইন্টারমিডিয়েটের একটা ঝলক দেখাইছে। করডাটার 3টা ভাগ আছে, ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তোমাদের বইয়ে কম আছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটার আবার 3টা ক্লাস আছে, এখানে নাই। অ্যাসিডিয়াসিয়া, লার্ভাসিয়া, থ্যালিয়াসিয়া, এটা এখন নাই। সেফালোকর্ডাটার কোনো ক্লাস নাই, ও একটাই উপজগৎ বা উপপর্ব আছে। ভার্টিব্রাটার 7টা ক্লাস আছে। অ্যাকচুয়ালি ভার্টিব্রাটার না, ভার্টিব্রাটার 2টা সুপার ক্লাস আছে।
একটা হচ্ছে চোয়াল বিশিষ্ট আর একটা চোয়ালবিহীন, একটা হচ্ছে অ্যাগনাথা আর একটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তোমাদের বই ওই অ্যাগনাথাটা নাই। অ্যাগনাথার দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে মিক্সিনি আর একটা হচ্ছে পেট্রোমাইজন্টিডা, হয়তো ভিতরে আমি আলাপ করে দিব। আর সেফালোকর্ডাটার পরে ভার্টিব্রাটার যেই ন্যাথোস্টোমাটা মানে চোয়ালযুক্ত যে ক্লাস, সেই ক্লাস আছে 7টা। আমার সাথে একটু উচ্চারণ করো, শুনতে একটু এমন লাগে কিন্তু কিছু করার নাই। সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস। এটা তোমরা ইন্টারে গিয়ে আবার একটা অন্য নামে পড়বা। এই নামগুলা পরিচিত নাম না, এই জন্য এগুলো পড়তে ভালো লাগার কথা না, তাই এগুলোকে ঠাড়া মুখস্থ করতে হবে। যে যেভাবেই বলুক কোনো কথা নাই, ঠাড়া মুখস্থ ছাড়া কোনো গতি নেই। তাহলে আমার সাথে একটু বলো, সাইক্লোস্টোমাটা, ওই যে সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, সাইক্লোস্টোমাটা, কন্ড্রিকথিস, অস্টিকথিস, উভচর সরীসৃপ পক্ষীকুল স্তন্যপায়ী। তোমরা এইভাবে পড়ো না? ঠিক আমি ইন্টারমিডিয়েটে এইভাবে পড়াই না। ইন্টারমিডিয়েটে তখন আমরা বলি এভাবে বলতে, কন্ড্রিকথিস, কন্ড্রিকথিস, অ্যাক্টিনোপটেরিজি, সার্কোপটেরিজি, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামিলিয়া, অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামিলিয়া। আমরা ইংরেজি বলে বেশি অভ্যস্ত, পড়ানোর ক্ষেত্রে তো একটা ধাঁচ আছে, কিন্তু এখানে ইংরেজি উপরের 3টা দিয়ে নিচেরগুলো বাংলা দিয়ে দিছে। এখন এখানে কাহিনীটা কি, উভচর যখন হয় তখন নামটা হবে অ্যামফিবিয়া, উভচর হইলে নামটা হবে অ্যামফি, উভচর হইলে নামটা হবে অ্যামফিবিয়া। হ্যাঁ, আচ্ছা, অ্যামফিবিয়া উভচর। সরীসৃপ যদি হয় তাইলে এইটা হচ্ছে রেপটিলিয়া। পক্ষীকুল যদি হয় তাইলে এইটা হচ্ছে অ্যাভিস। স্তন্যপায়ী এটাকে আমরা ইংলিশে বলি মাম্মালিয়া, মাম্মালিয়া, স্তন্যপায়ী। তো এইটা গেল মোটামুটি একটু ডিফিকাল্ট টাইপের একটা জিনিস। এই যে 3টা স্লাইড পড়াইতে এত সময় লাগছে না, বাকিগুলো পড়াইতে আর এত সময় লাগবে না। এই হচ্ছে অ্যানিমেলিয়া জগতের পর্বগুলোর নাম। এখন আমাদেরকে চিনতে হবে যে কোনটার ভিতরে কি বৈশিষ্ট্য আছে। এটার সবচেয়ে দামি জিনিস হলো এইখানে এতগুলা বৈশিষ্ট্য আছে যে মনে থাকে না। তারপরে উদাহরণ তো আছেই, উদাহরণ তো আছেই। এখন এই যে মনে থাকে না এবং তার সাথে যে উদাহরণ, এখানে মাথায় রাখতে হবে এই উদাহরণগুলো মনে থাকবে, এবং মনে রাখার একটাই রাস্তা বারবার রিভিশন দেওয়া। তোমরা এত সুন্দর একটা নোট বানাবা যে সেই নোট দেখলে তোমার পড়া হয়ে যাবে। কারণ বৃত্তি পরীক্ষার আগে তুমি যখন অনেক কিছু মাথায় নিয়ে ঢুকবা, 50 মার্কের একটা বিজ্ঞান পরীক্ষার জন্য যখন সব কিছুকে রিভাইজ দিতে হয়, তখন ব্রেইন কেমন যেন একটু কাচুমাচু করে। তো ওই কাচুমাচু ব্রেইনটাকে সোজা সাপটা সিরিয়াল পথে আনার জন্য একটু রিভিশন দেওয়াটাই একমাত্র রাস্তা। বুঝতে পারছি? তো এবার এখন পর্যন্ত কত লক্ষ প্রাণী প্রজাতি আবিষ্কার হয়েছে? এখন পর্যন্ত 15 লক্ষ প্রাণী প্রজাতির আবিষ্কার হয়েছে। সেটা কোথায় আছে? আচ্ছা, এবার আমি এতক্ষণ তো বইয়ে যাইনি, এবার একটু বইয়ে যাই। তোমরা এই যে বই, এই বইয়ের মধ্যে বহুত কথাবার্তা আছে। আচ্ছা, এত কথাবার্তার মাঝখানে এখানে একটা কথা লুকায়িত আছে। আজ পর্যন্ত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে। তার মানে এমসিকিউ এখান থেকে আসবে। তোমরা জানো আমার বিগত ক্লাসগুলোতে আমি বইটাকে সাথে নিয়ে পড়াইছি তোমাদের, যেন তোমরা একটু রিলেট করতে পারো। আচ্ছা, এইবার শুরু হইল এই যে এখান থেকে পড়ালেখা শুরু। তো পড়ালেখা যখন শুরু, তো এই জায়গার মধ্যে একটা কথা আছে যে ট্যাক্সোনমি একটা শব্দ। আমার কাছে মনে হয় এটা তোমাদের পরীক্ষায় আসবে। ট্যাক্সোনমি কি জিনিস? প্রাণী জগতের বা সকল প্রাণীর মিল অমিল সম্পর্কের অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে। তাহলে এই যে একটা শব্দ শ্রেণীবিন্যাস, শব্দটার নাম কি? শ্রেণীবিন্যাস। আমি একটু আগে উচ্চারণ করেছি এটাকে ইংলিশে বলা হয় ক্লাসিফিকেশন। ইংলিশে কি বলা হয়? ক্লাসিফিকেশন। এবং এই যে শ্রেণীবিন্যাস, এটা জীববিজ্ঞানের একটা শাখা। তাহলে শাখার নাম কি? শাখার নাম হচ্ছে শ্রেণীবিন্যাস বিদ্যা। এটাকে বায়োলজির ভাষায়
বলা হয় ট্যাক্সোনমি। এবং হু ইজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি? শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাসের কি জনক? এই শ্রেণীবিন্যাসের জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। কোন দেশের বিজ্ঞানী? সুইডেন। তাহলে তোমরা যখন বইয়ের মধ্যে লিখবা এখানে একটু হালকা করে লিখে রাখো জনক, এখানে একটু সুন্দর করে একটু লিখে রাখো যে জনক হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস, এই হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আচ্ছা, ভালো কথা। এখন এই শ্রেণী জগতের ধাপ আছে না? ধাপ, আচ্ছা ধাপগুলো আছে। তো যখন আমি ধাপের কথা বলবো তখন ধাপের মধ্যে কি কি আছে? 1 নাম্বার, সবার আগে একটু মনে রাখতে হবে, 1 জগৎ। জগৎ তার মানে কিংডম। জগতের পর বিভাগ, এই বিভাগের এই আরেক নাম হচ্ছে পর্ব। জগৎ বিভাগ। তারপর শ্রেণী, হ্যাঁ শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, এবং সবার শেষে হইল প্রজাতি। তাহলে এই যে কতগুলা ভাগ করলাম, শ্রেণীবিন্যাসের 7টা ভাগ করলাম। তো এক একটা ভাগ, এই যে এইগুলা এক একটা মানে স্টেপ না, এগুলো এক একটা ধাপ না। এই যে ধাপ, এই ধাপকে বলা হয় ট্যাক্সা। ধাপকে কি বলে? ট্যাক্সা। এই ধাপকে ট্যাক্সা বলে। এবং ফাদার অফ ট্যাক্সোনমিকে ক্যারোলাস লিনিয়াস। এবং এই বিদ্যার নাম কি? ট্যাক্সোনমি। এইখানে দেখো একটা জায়গায় লেখা আছে যে এই যে প্রজাতি। তাহলে এই যে প্রজাতি যে সবার সামনে লেখা হইল, এই প্রজাতিটা কি? এটা সবচেয়ে ক্ষুদ্রতম ধাপ। সবচেয়ে ক্ষুদ্রতম ধাপ, এটা তোমাদের বৃত্তি পরীক্ষায় আসতে পারে। ক্ষুদ্রতম ধাপ। তাহলে ক্ষুদ্রতম ধাপ কোনটা? প্রজাতি। এই লাইনটা এখানে দেওয়া আছে। এই যে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ। এবং প্রজাতি থেকে দ্বিপদ নামকরণ আসে। তাহলে যখন আমি প্রজাতির কথা বলি, প্রজাতি, আমরা যখন বৈজ্ঞানিক নামের কথা বলি, এই প্রজাতি হইল দ্বিপদ নামকরণ। আমরা যখন বলি মানুষের সায়েন্টিফিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। ধানের সায়েন্টিফিক নাম অরাইজা স্যাটিভা। কাঁঠালের সায়েন্টিফিক নাম আর্টোকার্পাস হেটেরোফাইলাস। তো এখানে ইতিহাসে এই যে এই সব নিয়ে কাজ করছে কোন 3জন বিজ্ঞানী? বিজ্ঞানী তো অনেক আছে, 3জনের নাম বেশি আলোচিত হয়। একজনের নাম হচ্ছে অ্যারিস্টটল, উনি হচ্ছেন প্রাণীবিজ্ঞানের জনক। জন রে, আরেকজন হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস। তো ক্যারোলাস লিনিয়াস কিসের জনক? শ্রেণীবিন্যাসের জনক। তুমি একটু লিখে রাখো, এই যে অ্যারিস্টটল, উনি হচ্ছেন প্রাণীবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক। আর এই যে ক্যারোলাস লিনিয়াস, উনি হইলেন শ্রেণীবিন্যাসের জনক। পারবা না? তাহলে প্রত্যেকটা বৈজ্ঞানিক নামের কয়টা পদ থাকবে? 2টা পদ থাকবে। তাহলে বৈজ্ঞানিক নামের কয়টা অংশ? 2টা। একটার নাম গণ আর একটার নাম প্রজাতি। তো এই যে আমরা হোমো সেপিয়েন্স যে লিখি, তাহলে এই হোমো সেপিয়েন্সের মধ্যে এই হোমো হচ্ছে মানুষের গণ, আর এই যে সেপিয়েন্স এইটা হইল প্রজাতি। তাহলে বৈজ্ঞানিক নাম কোন কোন ভাষায় লিখতে হয়? ল্যাটিন অথবা ইংরেজি। ল্যাটিনটাই বেশি, কারণ ওই বিজ্ঞানীরা তখন আবিষ্কার করছিল। এই গেল প্রাথমিক আলাপ। এরপর আসে অ্যানিমেলিয়া। তো যখন অ্যানিমেলিয়ার কথা আসে তখন এখানে ঠান্ডা মাথায় মনে রাখতে হবে প্রাণীদের মোট 33টা পর্ব রয়েছে। শুরুতে আমি বলছিলাম 33টা পর্ব। তাহলে এই পর্ব ইংলিশ হচ্ছে ফাইলাম। পর্ব ইংলিশ ফাইলাম। এটা একটু সেভ করে নিই, নাহলে ভুলে যাবে। তাহলে এটারে একটু সেভ করে নিই। ক্লাস 8 বুক, আমি পুরো বইটা দাগায় দিচ্ছি। আমি যখনই কোনো একটা অধ্যায় পড়াইছি সেই অধ্যায়ের কোন জায়গায় কি লেখা উচিত তোমরা দেখছো। আমার প্রত্যেকটা মানে ক্লাস হচ্ছে একটা নির্দিষ্ট গতিমাত্রা মেনটেন করে আমি করছি, যেন তোমাদের ফুল টাইম পড়া হয়ে যায়। তার মানে এই 33টার মধ্যে 9টা পর্ব,
কয়টা? 9টা। এই 9টা হচ্ছে মেজর পর্ব। কেন? কারণ বেশি সংখ্যক প্রাণী আছে, বাকিগুলো নন মেজর। 9টার মধ্যে 8টা পর্বের প্রাণীরা হচ্ছে অমেরুদণ্ডী। কারা? পরিফেরা, নিডারিয়া, প্লাটি, হেলমিনথেস, নেমাটোড, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যাকানোডার্মাটা। আর একটা বাকি আছে শেষ পর্বের প্রাণীরা মেরুদণ্ডী। এই শেষ পর্বের প্রাণীরা হচ্ছে করডাটা। বোঝা গেল? জিনিসটা তো সহজ। তো আমি এখনো কিন্তু বৈশিষ্ট্যে যাইনি। বৈশিষ্ট্যে গেলে জিনিসটা একটু লম্বা হবে, লম্বা। প্রাণী শ্রেণীবিন্যাসের সর্বশেষ ধাপ কোনটা এটা আমরা জানি, প্রজাতি। তাহলে গোত্র, এটার ইংলিশ হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলি। গণ, এইটার ইংরেজি হচ্ছে জেনাস। পর্ব, এইটার ইংলিশ হচ্ছে ফাইলাম। আর প্রজাতি, এইটার ইংলিশ হচ্ছে স্পেসিস। ওকে, শ্রেণীবিন্যাসের জনক অবশ্যই অবশ্যই অ্যারিস্টটল, নাকি? না, শ্রেণীবিন্যাসের জনক ক্যারোলাস লিনিয়াস। এই যে মেন্ডেল, উনি কিসের জনক? বংশগতিবিদ্যার জনক, বংশগতিবিদ্যার জনক, বংশগতিবিদ্যার জনক। আর অ্যারিস্টটল, উনি হচ্ছেন প্রাণী বিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনক। তোমাদের যেন সব কিছু মনে থাকে, হ্যাঁ? আচ্ছা, প্রাণীর বৈজ্ঞানিক নাম অবশ্যই 2টি পদ বিশিষ্ট হয়। এটা ল্যাটিন ভাষা লিখতে হয়, ইংরেজি ভাষা লিখতে হয়। কেন? এখানে লিখতে হয় বলে আবার একটা বাধ্যবাধকতা দেখাইছে। কিন্তু এখানে একটা শব্দ আছে, এই যে এখানে শব্দটা কি, এই যে দেখো এখানে লেখা আছে, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়, অথবা ইংরেজি। তার মানে মানে যেহেতু তোমার বই এখানে বাইবেল, তো এখানে বইটাকে নিয়ে আমাকে পড়াইতে হচ্ছে, তো এই জন্য এখানে 3টাই রাইট অ্যান্সার হবে। আচ্ছা, ভালো কথা। অমেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসে আমি এতক্ষণ ধরে নামগুলা বললাম। নামগুলা পড়ার সময় টার্মিনোলজি যা ছিল একটা একটা করে স্টার্ট করি। পরিফেরা, পরিফেরা শব্দটা একটু দেখো, তোমাদের বইয়ের সাথে মিলে আমি পড়াচ্ছি। আমি এখানে কিছু ভাগ লিখে রাখছি, তো এখানে এইটা তোমাদেরকে আমি দেখাইছি। এখানেটা দেখো, শব্দটা হচ্ছে পোরাস, শব্দের অর্থ ছিদ্র। ফেররে, এই শব্দের অর্থ বহন করা। এটা মাথায় রাখবা। এই পর্বের প্রাণীরা ছিদ্রালো প্রাণী, ছিদ্রালো, ছিদ্রযুক্ত, তাই এদেরকে চাপ দিলে এরা চিকন হয়ে যায়, স্পঞ্জের মতো। এরা সাধারণভাবে কি নামে পরিচিত? স্পঞ্জ। এটা পরীক্ষায় আসবে। তাইলে তুমি যখন পরিফেরা পড়বা, তখন তুমি মানে চিন্তা করে ফেলবা, এই পর্বের প্রাণীরা হচ্ছে, এই পর্বের প্রাণীরা হচ্ছে ছিদ্রালু প্রাণী বা ছিদ্রযুক্ত প্রাণী। এবং এই পর্বের প্রাণীদের যে ছিদ্র, এই ছিদ্রের নাম অস্টিয়া। এদেরকে কি নামে ডাকা হয়? স্পঞ্জ, স্পঞ্জ। তাহলে কি কি বৈশিষ্ট্য আছে ঠান্ডা মাথায় ফিল করো। সরলতম বহুকোষ প্রাণী, মানে এদের একাধিক কোষ আছে, কিন্তু এই সবগুলা কোষ মিলে টিস্যু গঠন করে না, টিস্যু গঠন করে না। যেহেতু টিস্যু গঠন করে না, তার মানে টিস্যু কি? অনেকগুলা কোষ একসাথে মিলে একটা নির্দিষ্ট কাজ করে, এটা নাম হলো টিস্যু। তো দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে ছিদ্রযুক্ত, এই জন্য আমরা এটাকে কি বলছি? ছিদ্রালু প্রাণী। এবং তোমরা সামনে গেলে পড়বা, এই ছিদ্রের নাম হচ্ছে অস্টিয়া, মনে রেখো। তাহলে এই ছিদ্রের মধ্যে দিয়ে পানি ঢোকে এবং অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। দেখতে কিসের মতো? ছিদ্রালু প্রাণী। মানে এই পরিফেরা যখন তুমি মনে মনে চিন্তা করবা, তখন তোমার মাথায় একটা জিনিস চলে আসবে, যে পরিফেরা মানে হইল স্পঞ্জ, স্পঞ্জ। পৃথক কোনো সুগঠিত কলা, এই কলা মানেই হইল টিস্যু। এই যে কলা, এটাই হলো টিস্যু। গঠন করে না, কোনো ধরনের অঙ্গ নাই, কোনো ধরনের তন্ত্র নাই। তন্ত্র মানে কি? তন্ত্র, এটার মানে হচ্ছে সিস্টেম। তো এটা কেমন সিস্টেম? যেমন ধরো আমাদের শ্বসনতন্ত্র আছে। তো শ্বসনতন্ত্র মানে কি? আমাদের 2টা ফুসফুস আছে, ট্রাকিয়া আছে, ব্রঙ্কাস আছে, আমাদের রেচনতন্ত্র আছে, আমাদের পরিপাকতন্ত্র আছে। ওদের এরকম কোনো তন্ত্রফন্ত্র নাই। এখানে এক্সাম্পল মনে রাখতে হবে। এইবার হইলো মুখস্থ বিদ্যার খেলা, কে কত মুখস্থ করতে পারে এটা একটু বলো। স্পঞ্জিলা স্কাইফা, স্পঞ্জিলা স্কাইফা, স্পঞ্জিলা স্কাইফা। তাহলে উচ্চারণটা কি কি হবে?
উচ্চারণটা হবে স্পঞ্জিলা স্কাইফা, স্পঞ্জিলা স্কাইফা, স্পঞ্জিলা স্কাইফা, স্পঞ্জিলা স্কাইফা। এরপর নিডারিয়া। এই যে শব্দটা নিডারিয়া, আমি একটু আগে বলছি নাইড, নাইড অথবা নাইড, এই নাইড মানে হইল কাটা। একটু দেখি বইয়ের মধ্যে কি আছে, ঠান্ডা মাথা একটু ফিল করো কি বলছি আমি। তো এই যে এখানে মাথা রাখতে হবে এক্সাম্পল কি কি, স্পঞ্জিলা আর স্কাইফা, স্পঞ্জিলা স্কাইফা, নিডারিয়া। আচ্ছা এখানে দেওয়া নাই, কিন্তু এখানে উচিত ছিল লেখা নাইড মানে হচ্ছে কাটা, এরিয়া মানে বহন করা। এখানে একটা সুন্দর কোষ আছে, এটার নাম নিডোসাইট কোষ। হাইড্রা নামে একটা প্রাণী আছে, তোমরা ইন্টারমিডিয়েটে গিয়ে পড়বা হাইড্রা, এই নিডারিয়া পর্বের প্রাণী। ওর বহিত্বকে মানে একটোডার্মে একটা বিশেষ কোষ আছে, এটার নাম হচ্ছে নিডোসাইট। এই যে নিডোসাইট, তাহলে যে সকল পর্বের প্রাণীদের মানে যেই পর্বের প্রাণীতে নিডোসাইট আছে, এই যে এটা হচ্ছে হাইড্রা, এই যে এই পর্বের প্রাণী, এই যে এইটা হলো হাইড্রা। এটার বহিত্বক একটা কোষ আছে, কোষটা দেখতে কেমন জানো, কোষটা দেখতে এমন, এই যে এমন একটা কোষ, হ্যাঁ এমন একটা কোষ, এটার মধ্যে এরকম সুতা আছে, সুতা আছে, এটাকে এরকম পেঁচায় থাকে, এইখানে নিউক্লিয়াস আছে, এরকম দেখতে একটা কোষ। যদি আমি সুন্দর করে আঁকাই নেই, কিন্তু কোষটা দেখতে এরকম। এই কোষটার নাম হইল, এই কোষটার নাম হচ্ছে নিডোসাইট, নিডোসাইট। তো ওই যে আমি টার্মিনোলজির কথা বললাম না, টার্মিনোলজির কথা এখানে একটু মাথায় রাখবা। নিডো টার্মিনোলজির কথা এই যে এখানে সামনে গেলে পাবা। তো এই যে এখানে মাথায় রাখো, এই নিডো এই শব্দটার মানে হইল কাটা যুক্ত। আর বায়োলজিতে তুমি আজীবন যখনই সাইট শব্দটা শুনবা, সাইট এই শব্দটার মানে হইল কোষ। সাইট এই শব্দের মানে কি, কোষ। সাইট শব্দের মানে কি, কোষ। তাইলে সিম্পল কথা হচ্ছে ওর কয়টা ভ্রূণীয় কোষস্তর, দুইটা। তার মানে ওর বডিতে লেয়ার আছে দুইটা। ভ্রূণীয় মানে যখন প্রাণী উৎপত্তি লাভ করে, জায়গোটের বিভাজনের ফলে যখন ওর ভ্রূণ গঠন শুরু হয়, তখন ওর বডিতে দুইটা লেয়ার থাকে, একটোডার্ম আর এন্ডোডার্ম। ওই যে আমি টার্মিনোলজিতে বলছিলাম বাইরের দিকে হচ্ছে একটোডার্ম, এটা মাথায় রাখতে হবে যে একটো এই শব্দটার মানে হচ্ছে আউটার, আর ডার্ম এই শব্দটার মানে হইল স্কিন বা লেয়ার, স্কিন অথবা লেয়ার। আর এন্ডোডার্ম এই শব্দের মানে হচ্ছে, এন্ডো মানে ভিতরে, এন্ডো শব্দটার ডার্ম, এন্ডো মানে ভেতরের, ডার্ম শব্দটার মানে ত্বক। দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এই যে একটা শব্দ না সিলেন্টেরন, এটাও তোমরা সামনে গিয়ে পাবা। ওই যে সিল, COEL, সিল, উচ্চারণটা কোয়েল না, সিল। এই সিল শব্দটার মানে হচ্ছে গহ্বর। নিডারিয়া পর্বের প্রাণীদের বডির ভিতরের যে গহ্বর, এটার নাম সিল। এবং এন্টেরন এই শব্দটা, এন্টেরন এই শব্দটার মানে হইল অন্ত্র, অন্ত্রের গহ্বর, অর্থাৎ যেই গহ্বরে খাদ্য পরিপাক হবে। তো অন্ত্র এবং গহ্বর এটাকে একসাথে করলে এখানে একটা শব্দ হয়, সেটা হইল খাদ্য পরিপাক গহ্বর, খাদ্য পরিপাক গহ্বর। একটোডার্মে কি কোষ আছে, একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। আচ্ছা উদাহরণ কি, হাইড্রা ওবেলিয়া, বানানটা একটু করো, বানানটা হচ্ছে হাইড্রা, হাইড্রা, তারপরে হচ্ছে ওবেলিয়া, কখনো ভোলা যাবে না, হাইড্রা ওবেলিয়া। তাহলে আমরা পরিফেরাতে কি পড়ছি, স্কাইফা আর হচ্ছে স্পঞ্জিলা, স্কাইফা স্পঞ্জিলা, আর এখানে হাইড্রা ওবেলিয়া। যখন আমি প্লাটিহেলমিনথেস পড়ব, আমার মনের মধ্যে একটা কথা অলওয়েজ লেগে থাকবে যে প্লাটি এই শব্দটার মানে হইল ফ্ল্যাট, ফ্ল্যাট শব্দটার বাংলা শব্দ চ্যাপ্টা। আর হেলমিনস এই শব্দটার মানে হইল কৃমি, ওয়ার্ম।
দেখতে চ্যাপ্টা ক্রিমির মতো। তো এটা হইল ফ্যাসিউলা হেপাটিকা সায়েন্টিফিক নাম। এটা হচ্ছে যকৃত কৃমি, লিভারে থাকে। তাহলে লিভারে যদি থাকে, লিভার বা যকৃতে এই কৃমি থাকে, এই জন্য এটাকে বলা হয় হেপাটিকা, কারণ যকৃতের মেডিকেল টার্ম হচ্ছে হেপাটিক। তো প্লাটিহেলমিনথেস কেমন আমি অবশ্যই বুঝতেছি, ওর দেহ চ্যাপ্টা। প্রথম লাইন উভলিঙ্গ, অর্থাৎ উভলিঙ্গ বলতে কি বোঝায়? একই বডিতে ওর দুই ধরনের জননাঙ্গ থাকে। বহিঃপরজীবী মানে বাইরে বাস করে, ভিতরে বাস করে। দেহ পুরো কিউটিকল দ্বারা আবৃত। কিউটিকল শব্দটার মানে হচ্ছে বাইরের আবরণ, শক্ত আবরণ। অ্যাকচুয়ালি শক্ত না, বডি নরমই। কিউটিকল মানে, আচ্ছা কিউটিকল মানে নরম, শক্ত হবে না। কিউটিকল হচ্ছে নরম আবরণ। দেহের মধ্যে চোষক থাকে। চোষক বলতে বোঝায় হুক, কারণ ও তো পরজীবী, আরেকজনের বডি থেকে তো চোষণ করতে হবে, তা নাহলে খাদ্য থেকে পাবে। এই জন্য হচ্ছে চোষক, আংটা দিয়ে লাইগা থাকে। দেহের মধ্যে শিখা অঙ্গ, মানে শিখা অঙ্গ বলতে রেচন অঙ্গ, শিখা কোষ শব্দটা হচ্ছে ওর যে রেচন করে যে কোষ দিয়া, সেই কোষটা দেখতে আগুনের শিখার মতো। হ্যাঁ, এটাকে মাথা রাখতে হবে। প্লাটিহেলমিনথেসের সবচেয়ে বড় ক্যারেক্টার সেটা হচ্ছে রেচন অঙ্গ শিখা কোষ। রেচন অঙ্গ শিখা কোষ। যেহেতু সে আরেকজনের বডি থেকে খাবার নিয়ে বেঁচে থাকে, তাইলে এর পৌষ্টিকতন্ত্র দরকার নাই, খাবার হজম করার দরকার নাই। ধরো যে আমি যখন কোনো গেস্ট হাউসে থাকি, বা তোমরা যদি কোনো গেস্ট হাউসে থাকো, তখন ওই গেস্ট হাউসে তো বাইরে থেকে খাবার আসবে। তো তুমি যেই ঘরে থাকতেছো ওই ঘরে তো কিচেনের দরকার নাই, কারণ তোমার খাবার রান্না করার দরকার নেই, খাবার অটোমেটিক আসবে। এটা মাথা রাখতে হবে। উদাহরণ ফ্যাসিউলা টিনিয়া। ফ্যাসিউলা টিনিয়া উচ্চারণ কি করবা? উচ্চারণ করবা হচ্ছে ফ্যাসিউলা। এইটার উচ্চারণ করবা ফ্যাসিউলা, আর এইটার উচ্চারণ করবা টিনিয়া। তো পুরা সায়েন্টিফিক নাম হচ্ছে টিনিয়া সোলিয়াম, ফিতাকৃমি। টিনিয়া সোলিয়াম। তাহলে এই যে এটার উচ্চারণ হচ্ছে ফ্যাসিওলা। ফ্যাসিওলা হেপাটিকা। এটা হচ্ছে যকৃত কৃমির সায়েন্টিফিক নাম। আর এটা হচ্ছে টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম। টিনিয়া সোলিয়াম হচ্ছে ফিতা কৃমির সায়েন্টিফিক নাম। মনে রাখলে পারো, মনে না রাখলে দরকার নেই। তাহলে স্যার এটা কি? এটা হচ্ছে নেমাটোডা। তাহলে এটার মানে কি স্যার? নেমাটোডার মানে হচ্ছে এই নেমাটোস, এই শব্দটা হচ্ছে সুতা। তাহলে দেখতে সুতার মতো। তো সুতা কেমন স্যার? সুতা হচ্ছে নলাকার। তাহলে এক্সাম্পল হচ্ছে ওর দেহ নলাকার। মোটা, পুরো শব্দের মানে হচ্ছে মোটা, মোটা ত্বক দ্বারা আবৃত। প্লাটিহেলমিনথেসের পৌষ্টিকতন্ত্র ছিল না বা অসম্পূর্ণ, দরকার ছিল না, কিন্তু ওর পৌষ্টিক নালী সম্পূর্ণ। তার মানে ও মুখ দিয়ে খাবার গ্রহণ করে এবং পায়ু দিয়ে অপ্রয়োজনীয় পদার্থ বাইরে বের করে দেয়। তাহলে পৌষ্টিকতন্ত্র আছে, আচ্ছা, কিন্তু ওর শ্বসন এবং ওর সংবহন তন্ত্র নাই। এক প্রাণীতে এক লিঙ্গ, তাহলে এটা হচ্ছে এক লিঙ্গ, ইউনিসেক্সুয়াল। এবং ওর দেহের ভিতরে এই যে সিলোম, এটা পড়তে গেলে তো না আরেক দিক চলে যেতে হবে, ইন্টারমিডিয়েটের পড়া। আপাতত মাথায় রাখো যে পেরিটোনিয়াম দিয়ে আবৃত একটা দেহ গহ্বরের নাম সিলোম। আপাতত এতটুকু মনে রাখো, আর দরকার নাই, আর দরকার নাই। পেরিটোনিয়াম, পেরিটোনিয়াম দিয়ে আবৃত দেহ গহ্বর। পেরিটোনিয়াম দিয়ে আবৃত দেহ গহ্বরের নাম হচ্ছে সিলোম। তাহলে বৈজ্ঞানিক নাম কি? অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস। আর সবচেয়ে সহজ, চোখে থাকে এক কৃমি, এটার নাম হচ্ছে লোয়ালোয়া, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস। এখন এগুলো যদি তোমাদেরকে দেখাই, তাহলে হয়তো তোমাদের কাছে একটু ভালো নাও লাগতে পারে। যে আমি ধরো একটা সার্চ দিলাম হচ্ছে রাউন্ড ওয়ার্ম, হ্যাঁ রাউন্ড ওয়ার্ম, একটা দাগ দিলাম, একটা ইসে করলাম, তো এগুলো তোমাদের কাছে দেখতে হয়তো খুব একটা সুন্দর লাগবে না বা উইয়ার্ড লাগবে দেখতে। সো এরা আসলে এমন উইয়ার্ড লাগবে, তা আমি এগুলো দেখাইতে চাই না। এমনিই তোমরা হচ্ছে কোমলমতি স্টুডেন্ট, এর মধ্যে আবার এগুলো দেখাইতে গেলে কেমন কেমন লাগবে। তো এগুলো হচ্ছে রাউন্ড ওয়ার্মস, হ্যাঁ। আর যদি চোখের কৃমি দেই, তাহলে তুমি এটা সিম্পলি বুঝতে পারবা, এটা হচ্ছে আই ওয়ার্মস।
চোখের কৃমি। তো চোখের মধ্যে থাকে এই কৃমিটা। তো এই যে কৃমি, এটা চোখের মধ্যে আছে। তো এটার সায়েন্টিফিক নাম হচ্ছে লোয়া লোয়া, সবচেয়ে সহজ সায়েন্টিফিক নাম। তো এগুলো তোমাদেরকে দেখো চোখের ভিতরে থাকে কৃমি। সো একটু ডিফিকাল্ট টু সি অনেকের ক্ষেত্রে। কোমলমতি তোমরা এগুলো বড় হইলে বা যারা মেডিকেল স্টুডেন্ট তাদের জন্য, তারাও মাঝে মাঝে করে ওঠে, কিন্তু কিছু করার নেই, দেখতে হয়। এগুলো লাইফের মধ্যে থাকে, আমাদের জীবনে, মানে মানুষের জীবনে এগুলো থাকে। তো সিম্পলি উচ্চারণ কি? অ্যাসকারিস। গোলকৃমির সায়েন্টিফিক নাম হচ্ছে অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস। অ্যাসকারিস লাম্ব্রিকয়েডেস। তাহলে এটা হচ্ছে গোলকৃমির সায়েন্টিফিক নাম। আর লোয়া লোয়া হচ্ছে চোখের কৃমি, চোখে থাকে, আল্লাহ মাফ করুক। এটা হচ্ছে নেমাটোডা পর্ব। এরপর খেয়াল করে দেখো অ্যানেলিডা। তো তুমি জানো যে অ্যানুলাস এই শব্দের মানে হচ্ছে রিং। অ্যানুলাস মানে রিং। তাহলে রিং বলতে খণ্ড খণ্ড, তাহলে মধ্যে খণ্ডায়িত আছে। দেহ খণ্ডায়িত কার? অ্যানেলিডা। রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। এটা সবচেয়ে দামি পড়া। রেচনাঙ্গ রেফ্রিডিয়া। প্লাটিহেলমিনথেসের রেচনাঙ্গ শিখাকোষ, আর অ্যানেলিডার রেচনাঙ্গ নেফ্রিডিয়াম। এবং ওর সিটা থাকে, সিটা। এই সিটা মানে সিটা, বাংলা উচ্চারণ করলে সিটা হবে না, হবে সিটি। এটা কি করে? এই যে দেখো, এগুলো চলে। তা এই যে এক একটা খণ্ড এক একটা, এগুলো হচ্ছে এক একটা খণ্ড, এবং ওর রেচনাঙ্গ হচ্ছে নেফ্রিডিয়াম। তাহলে অ্যানেলিডার রেচনাঙ্গ নেফ্রিডিয়াম, এটা কখনো ভোলা যাবে না। এটা সায়েন্টিফিক নাম কি? কেঁচো আর যোগ। কেঁচোর সায়েন্টিফিক নাম হচ্ছে হিরুডো মেডিসিনালিস, সরি মেটাফায়ার পোস্থোমা। জোকের সায়েন্টিফিক নাম হিরুডো মেডিসিনালিস। এগুলো তোমার দরকার নাই, আমি এমনি জাস্ট আমার অভ্যাস হয়ে গেছে তাই বলতেছি। কেঁচো এটা হচ্ছে মেটাফায়ার পোস্থোমা। সো এটা হচ্ছে মেটাফায়ার পোস্থোমা। হ্যাঁ, এটা হচ্ছে কেঁচোর সায়েন্টিফিক নাম। আর হিরুডিনারিয়া মেডিসিনালিস, এটা হচ্ছে যোগের সায়েন্টিফিক নাম। কোনো দরকার নেই, এমনি লিখছি মেটাফায়ার পোস্থোমা, আর এটা হচ্ছে হিরুডিনারিয়া মেডিসিনালিস। দরকার নেই, এমনি মনে রাখো। কেঁচো যোগ, কেঁচো আর যোগ, এটা হচ্ছে অ্যানেলিডা পর্বের প্রাণীর উদাহরণ। কেঁচো যোগ, রেচনাঙ্গ নেফ্রিডিয়াম, রেচনাঙ্গ নেফ্রিডিয়াম, সিটা থাকে, সিটি নেফ্রিডিয়াম, কেঁচো যোগ। যখন তুমি আর্থ্রোপোডা পড়বা, এটা মাথায় রাখবা, সবচেয়ে বড়, হ্যাঁ, লংগেস্ট ফাইলাম, সবচেয়ে বড় পর্ব, সবচেয়ে বড় পর্ব বা বৃহত্তম পর্ব। তাহলে সবচেয়ে বেশি প্রাণী পর্ব কোনটা? বৃহত্তম পর্ব কোনটা? আর্থ্রোপোডা। সবচেয়ে বেশি বৃহত্তম পর্ব আর্থ্রোপোডা। তাহলে আর্থ্রোপোডা যখন বলবা, তোমার চোখে মুখে চিংড়ি মাছ চলে আসবে, চিংড়ি মাছ। অথবা তুমি চাইলে একটা তেলাপোকা ভাবতে পারো, একটা প্রজাপতিও ভাবতে পারো। তো কি কি আছে? ওর মাথা আছে, এটা মস্তক হবে। তারপরে হচ্ছে বক্ষ মানে বুক, আর উদর মানে পেট বা অ্যাবডোমেন। কয়টা অংশে বিভক্ত? 3টা। তোমরা ইন্টারমিডিয়েটে উঠলে পড়বা, এই অংশগুলোকে ট্যাগমাটা বলে। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষী আছে। কয় জোড়া? এক জোড়া। পুঞ্জাক্ষী শব্দের মানে হচ্ছে পুঞ্জ অক্ষী। তো একটু মাথায় রেখো, পুঞ্জাক্ষী এটা মানে হচ্ছে পুঞ্জ প্লাস অক্ষী। অক্ষী শব্দের মানে হচ্ছে চুক। আর পুঞ্জ এটা হচ্ছে গুচ্ছভুক্ত, মানে অনেকগুলা একসাথে। তাহলে ওর দেহ কি সমৃদ্ধ? শক্ত আবরণ, কাইটিন। ওর রেচনাঙ্গের নাম মালপিজিয়ান নালিকা, কখনো ভোলা যাবে না। দেহ রক্তপূর্ণ কি আছে? হিমোসিল। এই যে হিমোসিল, এটা চলে যাব হচ্ছে ওই যে শুরুতে আমি যে টার্মিনোলজি লিখছিলাম, মনে আছে? সেই টার্মিনোলজির মধ্যে একটা খালি জায়গা আছে। এই খালি জায়গার মধ্যে আমি একটু লিখে দিব যে এই হিম, এই শব্দটার সাথে তুমি ফিল করবা রক্ত, হিম। আর যখন আমি সিল উচ্চারণ করব, সিল, তখন তুমি টার্মিনোলজি মনে রাখবা, এটা হচ্ছে গহ্বর। হিমোসিল
গহ্বর। তাহলে এই যে আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ওর যে বডি, ওর বডির ভিতরে যে খালি জায়গাটা আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি হিমোসিল। তাহলে ওর অসংখ্য উদাহরণ আছে, তার মধ্যে 4টা নাম মনে রাখবা: প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া। আর আর্থ্রোপোডাকে কেমনে মনে রাখবা মনে আছে? হ্যাঁ, আর্থ্রোস এইটার মানে হইল সন্ধিযুক্ত, আর পোডোস এই শব্দটার মানে পা। তাহলে আর্থ্রোপোডস মানে হচ্ছে সন্ধিযুক্ত পা, সন্ধিযুক্ত পা। মনে থাকবে? ওকে। মোলাস্কা এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব, এটা মনে রাখবা। দ্বিতীয় বৃহত্তম মানে প্রাণী পর্ব, প্রজাতির সংখ্যা হিসাবে এটা দ্বিতীয় বৃহত্তম। মোলাস্কা এই যে দেখো বাইরে শক্ত আবরণ আছে, আর এই যে এইটা হচ্ছে নরম মাংস। তোমরা এটা জানো তাই না? এটা দেখছো তোমরা? হ্যাঁ, শামুক সুন্দর একটা অ্যানিমেল, আল্লাহ কত বিউটিফুল একটা জিনিস বানাইছে শামুক। তাহলে এখানে মনে রাখতে হবে ওর দেহ নরম, ঠিক আছে? নরম কিন্তু শক্ত খোলস দ্বারা আবৃত। ওর পা আছে, এই যে পা, কিন্তু আমাদের মতো পা না, পেশিবহুল পা। এবং আরো মজার ব্যাপার হচ্ছে ও শ্বাসকার্য চালায় হচ্ছে ফুসফুস দিয়া এবং ফুলকা দিয়া। তার মানে ও পানিতেও থাকে, ডাঙায়ও থাকে। উদাহরণ হচ্ছে শামুক আর ঝিনুক। শামুকের সায়েন্টিফিক নাম আপেল শামুক, পাইলা গ্লোবোসা বা পিলা গ্লোবোসা। আর ঝিনুকের সায়েন্টিফিক নাম হচ্ছে ল্যামিলিডেন্স মার্জিনালিস। দরকার নাই, খালি তোমরা এই বয়সে মনে রাখো শামুক আর ঝিনুক হচ্ছে মোলাস্কা পর্বের প্রাণী, কারণ অনেক কিছু মনে রাখতে হচ্ছে। একাইনোডার্মাটা শব্দটাকে মনে রাখতে হবে একাইনাস। শব্দটা হচ্ছে একাইনাস। একাইনাস মানে হচ্ছে কাঁটাযুক্ত। আর ডার্ম, যখনই তুমি ডার্ম শব্দটা শুনবা তখনই মনে রাখবো এটা হচ্ছে ত্বক। তাহলে এই দেহত্বক কাঁটাযুক্ত, এবং ওর বডির মধ্যে 5টা অংশ আছে, 5টা। এই যে 1 2 3 4 5, তাহলে ওর 5টা সমান ভাগ আছে। এবং এই পর্বের প্রাণীরা পঞ্চঅরীয় প্রতিসম। এটা তোমাদের জেএসসি পরীক্ষায় আসবে, বৃত্তি পরীক্ষায়, মানে জুনিয়র স্কলারশিপ এক্সামে। ওর বডিতে পানি সংবহন তন্ত্র থাকে, ফিল করো, পানি সংবহন তন্ত্র থাকে। পানি সংবহন তন্ত্র মানে বডির ভিতর দিয়ে পানি দৌড়াইতে পারে একটা নালীপথ আছে, এবং ওর নালীপথের সাহায্যে চলাচল করে। পা দেখতে নলের মতো। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয়, অঙ্কীয় মানে সামনে, আর পৃষ্ঠ মানে হচ্ছে পেছনে নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। এই যে মাথা চিহ্নিত করা যায় না, এটা বৃত্তি পরীক্ষায় আসবে। উদাহরণ কি? তারা মাছ এবং সমুদ্র শসা। এই যে সমুদ্র শসা, এইটা পরীক্ষায় আসে, একটু মুখস্থ করা লাগে। তুমি চিন্তা করবে একাইনোডার্মাটা মানে দেহত্বক কাঁটাযুক্ত। সিকিউ পরীক্ষায় অবশ্যই এখান থেকে অ্যান্সার করতে হবে। এটা গেল অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে। তাহলে অমেরুদণ্ডী প্রাণীর পর্ব কয়টা? অমেরুদণ্ডী প্রাণীর পর্ব 8টা। অমেরুদণ্ডী প্রাণীর পর্ব 8টা, মনে থাকবে? অমেরুদণ্ডী প্রাণীর পর্ব 8টা। কোন পর্বের প্রাণীর স্পঞ্জ নামে পরিচিত? ক্লিয়ারলি মনে রাখতে হবে, এটা হচ্ছে পরিফেরা। পরিফেরা পর্বের প্রাণীদের স্পঞ্জ নামে পরিচিত। নিডারিয়া, এখানে সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে নিডোসাইট। নেমাটোডা, এটা হচ্ছে নলাকার। নেমাটোডা এইটা হচ্ছে নলাকার। মোলাস্কা দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব, দ্বিতীয় বৃহত্তম প্রাণী পর্ব। কোনো দিন ভুলো না, দেহপর্বের প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্র, অসংখ্য ছিদ্র। ছিদ্র বললে পরিফেরা, কোনো কথা নাই। ছিদ্র বললে পরিফেরা। শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয় কোন কোষ? নিডোব্লাস্ট। হঠাৎ করে তুমি টেনশন করেছো ব্লাস্ট মানে কি? আমরা তো নিডোসাইট শিখছি, তো একটু তোমাকে জানায় রাখি, নিডো ব্লাস্ট বায়োলজিতে এই ব্লাস্ট শব্দটার মানে হচ্ছে পরিস্ফুটনরত। পরিস্ফুটনরত।
আর নিডো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো এইটা যখন পরিণত হয় তখন এইটা নিডোসাইট হয়। পরিণত হইলে নিডোসাইট হবে। নিডোব্লাস্ট পরিণত হইলে নিডোসাইট হবে। পরিণত হইলে নিডোসাইট হবে। তাহলে এটা চলবে। সিলেন্টেরন দেখা যায়, অবশ্যই সিলেন্টেরন, অবশ্যই নিডারিয়া। সিলেন্টেরন এটা হচ্ছে নিডারিয়া। তাহলে নিডারিয়া এক্সাম্পল হচ্ছে হাইড্রা ওবেলিয়া। কোন পর্বের দেশ? শিখাকোষ। প্লাটিহেলমিনথেস শিখাকোষ। তো প্লাটিহেলমিনথেস যদি হয় চ্যাপ্টা কৃমি, তো চ্যাপ্টা কৃমির মধ্যে গোল তো হওয়ার কথা না, তাহলে এটা হচ্ছে ফিতা কৃমি। এ পরীক্ষা এরকমই এমসিকিউ আসবে। দেহ নলাকার এবং খণ্ডায়িত, রেচনাঙ্গ নেফ্রিডিয়া। যখনই রেচনাঙ্গ নেফ্রিডিয়া হবে, তোমার ক্লিয়ার মনে থাকা উচিত নেফ্রিডিয়া। হ্যাঁ, এই শব্দটা কই পড়ছো তোমরা? দেখো, এই যে রেচনাঙ্গ নেফ্রিডিয়া তোমাদের মনে আছে? এই যে রেচনাঙ্গ নেফ্রিডিয়া, এটা হচ্ছে অ্যানিলাস, মানে অ্যানেলিডা। তো অ্যানেলিডার মধ্যে আমরা কেচোয়ার যোগ পড়ছি, তাহলে আমরা যখন কেচোয়ার যোগ পড়বো, তো কোথায় আছে এটার এক্সাম্পল? অফকোর্স কেচো, মিস করা যাবে না। কোন পর্বের প্রাণীর? হিমোসিল। এই হিম যখনই মনের মধ্যে উচ্চারিত হবে তখনই ফিল করবা। এটা হচ্ছে রক্তপূর্ণ দেহ গহ্বর। এটা হচ্ছে আর্থ্রোপোডা পর্বের। সবচেয়ে বড় প্রাণী পর্ব কোনটা? আর্থ্রোপোডা। তারা মাছ কোন পর্বের? তারা অ্যাক্টেরিস রুবেন্স। এটা অবশ্যই একাইনোডার্মাটা। তারা মাছ। সমুদ্র শসা একাইনোডার্মাটা। মনে থাকবে? ওকে। নিডারিয়া পর্বের প্রাণীদের একটোডার্মে নিউরোবাস নামে এক বৈশিষ্ট্য কোষ থাকে। এই কোষগুলো বিভিন্ন কাজে অংশ নেয়। উক্ত পর্বের প্রাণী নিচের কোনটা? তার মানে নিডারিয়া বা নিডোব্লাস্ট যখন বলবে, সাথে সাথে আমার মনের মধ্যে যেই শব্দ চলে আসছে সেটা হচ্ছে নিডারিয়া। আর নিডারিয়া আসলেই আমার মনে যেই শব্দ চলে আসে তার নাম হচ্ছে হাইড্রা ওবেলিয়া। পারা যাবে? যাবে। তাহলে বৈশিষ্ট্যপূর্ণ কোষটা মানে নিডোসাইট, এটা শিকার ধরায় এবং আত্মরক্ষায় কাজ করে। সেটা কোথায় আছে? তোমরা যখন বইটা পড়ছো, আশা করি তো বইটা পড়ছো, তো বৈশিষ্ট্যের মধ্যে এই যে এখানে দেখো, এখানে শব্দ আছে একটা। শব্দটা হইল নিডোসাইটের মধ্যে এই যে শব্দটা দেখো, একটোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন। কই জানি গেল? চলন, সংবহনে না কিন্তু। তাহলে সংবহনে যেহেতু না, তাহলে রাইট অ্যান্সার হবে 1 আর 2। এরপর মেরুদণ্ডী। এইখানে গেলে তো আর থামাথামি নাই। এমসিকিউর নমুনা দেখছো তো? মেরুদণ্ডী যখন আমি বলতেছি তখন আমি যে উচ্চারণ করতেছি তার নাম হচ্ছে কর্ডাটা। আর কর্ডাটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে 3টা উপপর্ব আছে, 3টা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। তাইলে এই যে ইউরোকর্ডাটা, সেফালো এগুলো সামনে গিয়ে তোমরা পড়বা। সেফালো কর্ডাটা। আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। মনে আছে ভার্টিব্রাটা? এই ভার্টিব্রাটার আবার 2টা ভাগ আছে। আস্তে আস্তে পড়বা তোমরা। এগুলো ইন্টারমিডিয়েটে গিয়ে পড়ো, এখন না। আমি তারপরে একটু দেখাই দিচ্ছি, কারণ তা না হইলে মানে জ্ঞানটা পরিপূর্ণ হয় না। তাহলে এইটার নাম হচ্ছে অ্যাগনাথা, মানে চোয়াল নাই। আরেকটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো এই উচ্চারণ তো আসলে বাংলা করলে হবে না। ন্যাথোস্টোমাটা। এই ন্যাথোস্টোমাটার 7টা ক্লাস আছে। 7টা ন্যাথোস্টোমাটার 7টা ক্লাস আছে, মনে আছে? এটা তো তোমাদের বই এইভাবে লেখছে, এটা একটু ডিফিকাল্ট আমার জন্য। 1 2 3 4 5 6 7। মনে আছে কি কি?
ওই যে বাংলা লিখছে, তার তো বাংলা আসলে এখানে আসে হচ্ছে সাইক্লোস্টোমাটা, তাই না? এটার উচ্চারণ হচ্ছে সাইক্লোস্টোমাটা। তারপরে হচ্ছে কন্ড্রিকথিস। তারপর হচ্ছে সাইক্লোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা কেন এখানে বলছে আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া, কিন্তু এখানে আসলে বলা উচিত ছিল অন্যটা, অ্যাক্টিনোপটেরিজি। এই যে এখানে অবশ্য সাইক্লোস্টোমাটা বলছে। তো এই কন্ড্রিকথিস আর অস্টিকথিস এই দুইটা একটু বলতেছি তোমাদেরকে। অস্টিকথিস এই শব্দ দুইটা কেমন আসছে বলতেছি। এরপর হচ্ছে আরাম, আমি পড়ি আরাম। আরাম মানে হচ্ছে অ্যামফিবিয়া। তো অ্যামফিবিয়া, এই অ্যামফিবিয়ার বাংলা হচ্ছে উভচর। রেপটিলিয়া এইটা হচ্ছে সরীসৃপ, রেপটিলিয়া, অ্যামফিবিয়া, রেপটিলিয়া। তারপর হচ্ছে অ্যাভিস মানে আল্লাহর দুনিয়াতে যত পাখি আছে সব পাখি, অ্যাভিস। আরেকটা হচ্ছে ম্যামেলিয়া শব্দটার মানে হচ্ছে স্তন্যপায়ী। তো এই যে জিনিসগুলো আসছে, এটা কোত্থেকে আসছে জানো? আপাতত আমি এত জটিলে যাইতে যাচ্ছি না। কন্ড্র, এটা একটু বলে দিচ্ছি। এই কন্ড্র শব্দটার মানে হচ্ছে তরুণাস্থি নির্মিত যে সকল মাছ আছে সবগুলাকে কন্ড্রিকথিস বলা হয়। আর এই যে অস্টিকথিস, এটা হচ্ছে অষ্ট বা এই অষ্ট শব্দটার মানে হইল অস্থি, হাড্ডি। তো যে সকল মাছের কাঁটা আছে, আমরা যে সকল মাছ খাই, ধরো ইলিশ মাছ, তারপরে কাতলা মাছ, রুই মাছ, আমরা এগুলো খাই না? এর মাঝখান দিয়ে একটা কাঁটা আছে না? ওই কাঁটাটা হচ্ছে অস্টিকথিস, রশ্মিময় পাখনা আছে। আর হাঙর মাছ হচ্ছে কন্ড্রিকথিস, মাঝখানে কোনো কাঁটা নাই, পুরোটাই একটা বডি। আর অ্যামফিবিয়া, রেপটিলিয়া, অ্যাভিস, ম্যামেলি এগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণী শ্রেণীবিভাগ। এখন ওদের নামের দিক তাকালে একটু ফিল করা যাবে যে সারা জীবন বা ভ্রূণী অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর, মানে পিছনে, আমাদের পিছনে না, আমরা পিঠ বলি, নটোকর্ড অবস্থান করে। হোয়াট ইজ নটোকর্ড? নটোকর্ড বলতে বোঝায় ওই যে শক্ত দাঁড়াটা, মাছের যে কাঁটাটা আছে না, এরকম, এইটার নাম হইল নটোকর্ড। তার মানে নটোকর্ডটা কি? এটা নরম হইতে পারে, নমনীয় হইতে পারে, দণ্ডাকার, একটু হালকা করে শক্ত, এবং কোনো খণ্ড নাই। স্নায়ুরজ্জু, এই যে স্নায়ুরজ্জু হচ্ছে ব্রেইন থেকে যেটা আসে, এটাকে আমরা ভালোবেসে কি ডাকি? ভালোবেসে ডাকি হচ্ছে স্পাইনাল কর্ড। ভালোবেসে কি ডাকি? স্পাইনাল কর্ড। পৃষ্ঠীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে মাছের ফুলকা থাকবে। ফুলকা ছিদ্র কেবলমাত্র মাছ বা জলজ প্রাণীর। উদাহরণ কি কি? মানুষ, কুনুব্যাং, রুই মাছ, অভাব নাই। এবং এই যে কর্ডাটা, এটা হচ্ছে তৃতীয় বৃহত্তম প্রাণী পর্ব। তৃতীয় বৃহত্তম প্রাণী পর্ব কি মাছ? কর্ডাটা। এরপর মাশাআল্লাহ ইউরোকর্ডাটা শুরু হয়েছে। এগুলা কমপ্লিটলি ইন্টারমিডিয়েটের কনসেপ্ট, কিন্তু একটু একটু করে তোমাদের জানা দরকার যে এই যে ইউরোকর্ডাটা, খালি মাথায় রাখো যে এদের যে একটা এক্সাম্পল, এইটার নাম হচ্ছে অ্যাসিডিয়া। এখানে বলতে গেলে অনেক কথা আসবে। এই যে ওর এখান দিয়ে না পানি বাইর হয় ফোয়ারার মতো। তো ফোয়ারার মতো পানি বাইর হয় বইলা এই পর্বের প্রাণীদেরকে বলা হয় সাগর ফোয়ারা, ইংলিশে বলা হয় সি স্কোর্ট। কত কিছু যে আছে, সামনে পড়বা। এটার যে স্কিনটা, এটার আবরণটা, এই আবরণটার নাম হইল টিউনিসিন। এই কারণে এই পর্বের প্রাণীদেরকে বলা হয় টিউনিকেট। এবং এই পর্বের প্রাণীরা আস্তে আস্তে নিশ্চল হয়ে যায়। তো নিশ্চল হয়ে এটাকে ইংলিশে সেসাইল বলে। সেসাইল, অনেক নিশ্চল হয়ে যায় একটা পর্যায়ে, আর চলে না। এটা হচ্ছে ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য। ইউরোকর্ডার এক্সাম্পল কি? অ্যাসিডিয়া।
মনে রাখো সেফালোগডাটা দেখতে এরকম, এটা দেখতে কিসের বল্লমের মতো। তো এটার আরেক নাম হচ্ছে ভল্লাকার প্রাণী, ভল্লাকার প্রাণী বা বল্লমাকার প্রাণী। কি প্রাণী? বল্লমাকার প্রাণী, দেখতে মাছের মতো। আচ্ছা, এই যে উচ্চারণটা না, এটা একটু মাথায় রেখো। এই উচ্চারণ হচ্ছে ব্রাঙ্কিও, উচ্চারণটা এমন করবা, ব্রাঙ্কিও স্টোমা, এই উচ্চারণটা করবা এরকম, হ্যাঁ, ব্রাঙ্কিও স্টোমা। দেখো চেহারাটা। তো আস্তে আস্তে এগুলো পড়বা সামনে। এই যে মুখ, এটাকে ওরাল সিরি বলে, সিরি, হ্যাঁ, সিরি বলে, ওরাল সিরি। তারপরে এই যে ওর দেখো নটোকর্ড আছে, নটোকর্ড, কিন্তু এটা কখনোই মেরুদণ্ড হবে না, বডিটা এরকমই থাকবে। এটাই হচ্ছে একটা প্রাণী, সেফালোকর্ডাটা, বল্লমাকার প্রাণী। সামনে আরো পড়বা যে এখানে এরকম মাসেল আছে, হ্যাঁ, মাসেল আছে, যে মাসেল দিয়ে মুভ করে। এই মাসেলের নাম হচ্ছে মায়োটোম পেশি, মায়োটোম, মায়োটোম পেশি। এখন যদি আমি পরেরগুলোকে ধরি যে স্যার তাহলে ভার্টিব্রেটার যে ভাগগুলো আছে, এই ভাগগুলার গঠন বৈশিষ্ট্য হিসেবে ভাগ করেন তো কেমনে? আপাতত মাথায় রাখবা সাইক্লোস্টোমাটা, যখন আমি উচ্চারণ করব সাইক্লোস্টোমাটা, এই যে মাছগুলো দেখো কেমন জানি সাপের মতো দেখতে, লম্বাটে দেহ, মুখছিদ্র, গোলাকার। সাইক্লোস্টোমাটা আসলে এটার মধ্যে আসবে না। সাইক্লোস্টোমাটার আগে আরেকটা ছিল, এটা কেন এখানে দিছে আই হ্যাভ নো আইডিয়া, উচিত ছিল না। এটার চোয়ালবিহীন। তো চোয়ালবিহীন যদি হয়, তোমরা ইন্টারে গিয়ে এটা পড়বা, এইটা হবে একনাথা, এই সুপার ক্লাসের। কিন্তু এখন এটা দিয়ে রাখছে, একটু জাস্ট শূন্য রাখো যে সাইক্লোস্টোমাটা নামে একটা কিছু আছে। আচ্ছা, এরা ফুলকা ছিদ্রের মাধ্যমে শ্বাস নেয়, এটাও তোমার মনে রাখতে হবে না, তুমি খালি এইটা মনে রাখো, পেট্রোমাইজন। উচ্চারণটা মনে রাখবা। সাইক্লোস্টোমাটার এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন। এক্সাম্পল কি? পেট্রোমাইজন। মনে থাকবে, সাইক্লোস্টোমাটার এক্সাম্পল হচ্ছে পেট্রোমাইজন। গেল। আমি যদি কন্ড্রিকথিস বলি, কন্ড্রো, এই শব্দটা শুনলে সাথে সাথে মনে রাখবা তরুণাস্থি। তরুণাস্থি মানে তরুণ অস্থি, তার মানে হচ্ছে নরম। এটা দেখলে সাথে সাথে হাঙর মাছের কথা মনে রাখবা। আমুর বেটা একটা অন্যরকম জিনিস। সকল প্রাণী সমুদ্রে বাস করে। দেহের মধ্যে কি আইস আছে? প্লাকয়েড আইস। এই আইস কেমন, প্লাকয়েড আইসটা কেমন, এটা তোমাদেরকে আসলে দেখানোর জন্য একটা আইসের ক্ষেত্রে ভাগ আছে। একটা হচ্ছে সাইক্লয়েড আইস, প্লাকয়েড আইস, গ্যানোয়েড আইস, টিনোয়েড আইস। তো প্লাক মানে হচ্ছে, এটা আমি যদি একটু হালকা করে তোমাদেরকে একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। ধরো আমি এখানে একটা গুগলিং সার্চ দিলাম, এটা হচ্ছে প্লাকয়েড স্কেলস, তাহলে তুমি বুঝবা এই স্কেলসগুলা কেমন। এই যে এরকম, মানে দেখতে কাটার মতো, হ্যাঁ, প্লাকয়েড স্কেলস, এই যে দেখতে এইরকম। তো হাঙর মাছের আইস হচ্ছে এইরকম। কিন্তু আমরা যখন ইলিশ মাছ বা রুই মাছ কাটি, তো তখন কি এইরকম আঁশ দেখা যায় না, তখন অন্যরকম আঁশ আছে। তখন আঁশটার নাম হচ্ছে সাইক্লয়েড স্কেলস। হ্যাঁ, আমি একটু দেখাচ্ছি, তাহলে তুমি বুঝে ফেলবা। সাইক্লয়েড স্কেলস, সাইক্লয়েড, তাই না? এই যে স্কেলস, এগুলো কেমন? এটা দেখতে এইরকম, মোটামুটি মাছের যে আইসটা, এই আইসটা দেখতে এইরকম। তাহলে তোমার একটা আইডিয়া হয়েছে যে ইলিশ মাছের যে মাগো এ কি, আমার আবার কি টেস্ট করবা দুষ্ট। এই যে এইটা রিসার্চ গেটে তো ঢোকাই যাবে না। এই যে মাছের আইস, তো এই মাছের আইস হচ্ছে, ধরো ইউজুয়ালি আমরা যে সকল মাছ খাই, এই মাছের আইসগুলো হচ্ছে এইরকম, মানে এই যে এইরকম সাইক্লয়েড মানে গোল গোল,
সাইক্লয়েড আইস। আমরা যখন হচ্ছে ধরো ইয়ের কথা বলবো, হাঙর মাছের কথা বলবো, তো হাঙর মাছের আইস হচ্ছে যে এরকম। তো এটার মধ্যে পার্থক্য আছে না? এই পার্থক্যটা এখানে বলছে যে হাঙর মাছের আইস হচ্ছে প্লাকয়েড এবং মাথার দুই পাশে 5 থেকে 7 জোড়া ফুলকা ছিদ্র আছে। এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। তো এরকম ওই যে আমরা বাজারে গেলে মাছ বিক্রি করে না, দেখায় এই যে দেখেন এটা একেবারে লাল, দেখা না? এরকম করে দেখাইলে যখন দেখা যায় আমরা লাল, তো এই যে এটা খুইলা দেখায়, এটার নাম হচ্ছে কানকো। কানকো, কিন্তু হাঙর মাছের কানকো নাই। আবার এখানে একটা শব্দ আছে হেটেরো সার্কেল। আহারে, এখানে তো আমি আবার সেই টার্মিনোলজিতে যাইতে হবে। এই যে টার্মিনোলজি শেষই হয় নাই, এখানে মাথায় রাখবা বায়োলজিতে আজকের পরের থেকে যেখানে হোমো শব্দটা শুনবা তার মানে হচ্ছে একই অথবা সমান সমান, আর যখন হেটেরো শব্দটা শুনবা এইটার মানে হচ্ছে অসমান। হ্যাঁ, অসমান। তাহলে হেটেরো সার্কেল এই শব্দটার মানে হচ্ছে অসমান। হ্যাঁ, অসমান, হেটেরো সার্কেল। তাহলে আমরা কোথায় আছি? এইখানে। তাহলে হেটেরো সার্কেল লেজ হচ্ছে বডিটা মাছের, এই হচ্ছে বডি, এই লেজের একটা অংশ এরকম, এটার নাম হেটেরো সার্কেল। কিন্তু যদি লেজটা এমন হইতো তাহলে এটা হোমো সার্কেল হইতো। তাহলে এই লেজটা হেটেরো সার্কেল, এই লেজটা হোমো সার্কেল। তাহলে কোনটা কোনটা? হাঙর, করাত মাছ, হাতুড়ি মাছ। হাঙর, করাত মাছ, হাতুড়ি মাছ। হাঙর, করাত মাছ, হাতুড়ি মাছ। তাহলে অস্টিকথিস এটা হচ্ছে কাটা আছে, কাটা মানে সোজা বাংলায় তুমি দুইটা শব্দ বুঝবা। ওই যে এই যে এইটা কত সুন্দর মাছটা, এইটা হইল রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ। রশ্মিময় পাখনা। এই যে লেজ, এইটা হচ্ছে হোমো সার্কাল লেজ। আর এই যে আইস, এটা হচ্ছে সাইক্লয়েড আইস, মনে থাকবে। আর এই যে এইটা হচ্ছে কানকো। সুন্দর একটা ইলিশ মাছ, খুব সুন্দর ইলিশ মাছ, দেখতে খুবই বিউটিফুল, কিন্তু অনেক দাম, অনেক দাম। একটা ইলিশ মাছ না কিনা খাসির মাংস খাওয়া যায়, প্রচুর দাম। ইলিশ মাছ কিনতে গেলে আমি ভয় পাই, এত দাম কেন? তাই নাকি আবার জাতীয় মাছ, জাতীয় মাছ মানে সবাই খাইতে পারবে, দাম কম হবে। কিসের মধ্যে কি ইলিশ মাছের দাম সবচেয়ে বেশি? আল্লাহ মাফ করুক। আবার আমাদের বাজারে গেলে আমরা অস্থির হয়ে যাই, দেশি মুগ ডাল বা দেশি মুসুরির ডাল দাম বেশি, দেশি মুরগি দাম বেশি, বিদেশি মুরগির দাম কম। আজব ব্যাপার, বিদেশি মুরগি বিদেশ থেকে আসছে না, তো বিদেশ থেকে আসলে দাম বেশি হওয়ার কথা না, এদিকে উল্টা, বাজারে গেলে উল্টা হয়, দেশি মুরগির দাম নাকি বেশি। আজব ব্যাপার। তাহলে অধিকাংশ কেমন? স্বাদু পানির মাছ। দেহের মধ্যে কেমন? সাইক্লয়েড, গ্যানোয়েড, টিনোয়েড ধরনের আইস থাকে। আইসের ইংলিশ কি? আইসের ইংলিশ হচ্ছে স্কেলস। মাথার দুপাশে কয় জোড়া ফুলকা? 4 জোড়া। কোনোদিন ভুল করা যাবে না, 4 জোড়া ফুলকা থাকে। ফুলকাগুলা কি দিয়ে ঢাকনা থাকে? কানকো। এই কানকোর আবার একটা সুন্দর নাম আছে ইংলিশ, এটাকে অপারকুলাম বলে। লেজ কেমন? হোমো সার্কেল। যেখানে গোল্লা দিছি সেটাই ইম্পর্টেন্ট। এই যে ইলিশ মাছ আর সি হর্স, হঠাৎ করে আবার তুমি সি হর্স আবার দেখে টেনশন করেন এটা আবার কী জিনিস। যেমন ধরো হালকা একটা গুগলিং করি, তোমাকে দেখাই। তো এটা হচ্ছে সি হর্স। এটা কেমন? এই যে মাছটা, আল্লাহ কি সুন্দর মাছ পাঠাইছে, কি একটা অদ্ভুত, তাই না? আল্লাহ সৃষ্টি কত সুন্দর না, মাশাআল্লাহ। তো কোনো এই যে এটা মাছটা, ওয়াও, এটা ওয়াও মাছ, আল্লাহ অনেক সুন্দর করে বানাইছে। দ্যাট ইজ আল্লাহ কোরআনে বলছে ইকরা, তোমরা পড়ো, হ্যাঁ, তোমরা কথা লাগাইও না, গাছ লাগাও। শ্রেণী উভচর। এরপর আমার আর কিছু বলার নাই। উভচর মানে এমফি। ওহো, আবার টার্মিনোলজিতে যাই। আজীবন মাথায় রাখবা, আজীবন মাথায় রাখবা, যখনই তুমি এমফি শুনবা, এমফি, এমফি এই শব্দটার মানে হচ্ছে
এমফি এই শব্দটার মানে উভচর। এমফি এই শব্দটার মানে উভচর, উভচর। এবার আসি, উভচরের চেহারা দেখো। উভচর দেখলে মনে হবে একটা ব্যাঙ সুন্দর করে তাকায় আছে। ব্যাঙ ও প্রকৃতির সৃষ্টি, বিউটিফুল। কোনো আইস ফাইস নেই। মাছের না আইস থাকবে, ওর কই থেকে আস থাকবে? কি রক্তের প্রাণী? শীতল রক্তের। এটা আবার কেমন জিনিস স্যার? দেহের রক্ত পরিবেশের রক্তের তাপমাত্রার সাথে ওঠানামা করে। পানিতে ডিম পারে। ব্যাঙাচি দশা দেখা যায়। হ্যাঁ, কি দশা? ব্যাঙাচি দশা। এই যে ব্যাঙাচি দশা, এটাকে ইংলিশে একটা সুন্দর নাম আছে। এইটার নাম হচ্ছে ট্যাডপোল লার্ভা। এমনি বলে রাখতেছি। তো উভচরের চেহারাটা কি? উভচর পানিতেও বাস করে, ডাঙায় বাস করে। স্যার রেপটাইল, সরীসৃপ, বুকে ভর দিয়ে চলে। ছোটবেলা থেকে পড়ে আসছি। খেলাটা হচ্ছে ওর 4 পায়ে 5টা করে নখরযুক্ত আঙুল থাকে। কয়টা? 5টা। তার মানে এখানে এই যে দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, 2 3 4 5। এক্সাম্পল কি কি? টিকটিকি, কুমির, সাপ। এমনি পারা যায়। পাখি, তোমাদের বাসার মুরগিকে একটু চিন্তা করবো, মুরগির কি আছে? মুরগির যা আছে তাই লিখে দিবা। হ্যাঁ, দেহের মধ্যে পালক আছে, ওই পালক দিয়ে অনেক আবার কান। তারপরে পাখির, মুরগির 2টা ডানা, 2টা পা, একটা চুনচু আছে। আবার হঠাৎ করে মনে করো চুনচু মানে কি? চুনচু মানে হইল ঠোকরাইন না ঠোঁট, মানে যেই ঠোঁট দিয়ে ঠোকরাইতে পারে। মানুষের যদি বলে ঠোকরায়, তাহলে তো জিভ বা ফাইটটা যাব, ঠোঁট ফাইটে যাব। কিন্তু মুরগি টাক 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 করতে পারে। হ্যাঁ, যেহেতু আবার মুরগির পিছনে দৌড় দিলে দেখবো একটা বিশাল উড়াল দিতে পারে, তাই কিন্তু মুরগির আবার পাখি বানায় ফেলে না। এ উঠতে পারে কিন্তু বেশি দূর যাইতে পারে না। প্রচুর গরম রক্ত, ঠিক আছে? এই যেমন মনে করো কাক, দোয়েল, হাঁস, তোমরা পারো। আর এরপরে মনে করো আমার কথা বলবো বা মানুষের কথা, তুমি তোমার কথা বলবা। তোমার বডিটা দেখো, তোমার বডির দিকে তাকাও, তাইলে বুঝতে পারবা। তোমার হচ্ছে দেহ লোমে আবৃত। মায়েরা সন্তান প্রসব করে। আমরা পৃথিবীতে আমাদের মায়ের থেকেই আসছি। আমাদের রক্ত অনেক গরম। তারপরে আমাদের অনেক দাঁত আছে, দাঁত দিয়ে আমরা খাই, আবার দাঁত দিয়ে আমরা কথা বলি। দাঁত না থাকলে তো, দাঁত থাকলেও কথা বলা যাবে, না থাকলেও যাবে। জিহ্বা ডেঞ্জারাস জিনিস, খুবই ডেঞ্জারাস জিনিস। মাতৃদুগ্ধ পান করে বড় হয়। হৃৎপিণ্ডের মধ্যে 4টা প্রকোষ্ঠ আছে, ডান অলিন্দ ডান নিলে, বাম অলিন্দ বাম নিলে। ত্বকে বিভিন্ন ধরনের গ্রন্থি আছে, দৌড় মারলে ঘাম বাইর হয়। উদাহরণ তুমি, আমি, সবাই। তো এক্সাম্পল পড়তে পড়তে অস্থির। তো এত কিছু তোমরা বলতে স্যার এত কিছু কেমনে মনে থাকবে? থাকবে, থাকবে। আমার ক্লাসটা দেখবা বারবার, তাহলে দেখবা সব ক্লিয়ার, কোনো টেনশনই করে না। দেখো কর্ডাটা পর্বকে কয়টা উপর্বে ভাগ করা হয়েছে? কয়টা? 3টা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, ভার্টিব্রাটা। ইউরোকর্ডাটা একদম স্ট্রেট কাট অ্যাসিডিয়া। নিচের কোনটির দেহে প্লাকোয়েডাইস, একদম হাঙর মাছ, হাঙর মাছ। এই যে ঘ হাঙর না, শুধু হাঙর, দেখছো? এটা হচ্ছে হাঙর। তারপরে দেখো হাঙর। হ্যাঁ, সুন্দর, জিনিসটা সুন্দর। নিচের কোনটিতে টিনয়েড আইস থাকে? টিনয়েড হাইস থাকে, সি হর্স, সি হর্স। নিচের কোনটি শীতল রক্ত বিশিষ্ট? অফ কোর্স ব্যাং। সব মুখস্থ, সব মুখস্থ। নিচের কোন মেরুদণ্ডী প্রাণীটি সরীসৃপ শ্রেণীভুক্ত? সরীসৃপ, সরীসৃপ, কুমির। ওমা। তারপর দেখো নিচের কোনটি হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ? ওমা, মানুষের, মানুষের অথবা উটের 4 প্রকোষ্ঠ। এরপরে মাশাআল্লাহ অমেরুদণ্ডী প্রাণীর ডানা এবং হিমোসিল নামক দেহ গহ্বর থাকে। যখনই হিমোসিল বলবো, যখনই আমি হিমোসিল বলবো, তার মানে হলো আমি কার আন্ডারে আছি? আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা। প্রাণীর পালক এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকে। মানে পালক, পালক বলতে তো পক্ষীকুল। তো ডিম পারে শীতল রক্ত, তাইলে এটা উভচর হওয়ার কথা। প্রাণীর আইস এবং যুগ্ম পাখনা,
তার মানে এটা মাস হওয়ার কথা। তার মানে নিচের কোনটা অমেরুদণ্ডী? অবশ্যই এম। কেন? কারণ এটা হচ্ছে আর্থ্রোপোডা। উড়তে পারে, উড়তে পারে, পাখির ডানা আছে, পালক আছে, ডিম পারে তো উড়তে পারে না, দূর দুষ্ট। এম ও এন, এটা হবে অ্যান্সার, তাই না? সোজা। চিত্র বি শ্রেণীভুক্ত প্রাণী। বি হাঙর। কোনটি? এটা হাঙর মাছ, এটা কন্ড্রিকথিস। দেখলে বোঝা। চিত্র এ, এটা পক্ষীকুল। এ প্রাণীর শ্রেণীগত বৈশিষ্ট্য। চিত্র এ মানে পক্ষীকুল, ডানা চক্ষু আছে, শিশুরা মাতৃদুগ্ধ পান করে না। না, এটা মাতৃদুগ্ধ পান করে না, তাহলে রাইট অ্যান্সার 1 আর 2 হবে। 1 আর 2 কনসেপ্ট ক্লিয়ার? আমার হিসাবে ক্লিয়ার থাকার কথা। এরপরে সব সুন্দর করে সাজা দিছি, খালি আমার স্লাইড পড়বা, একদম মুখস্থ, শুধু স্লাইড পড়লে হবে। যা ক দরকার, যতগুলা সৃজনশীলের ক দরকার, যতগুলা সৃজনশীলের খ দরকার, বৃত্তি পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য, তোমার কোচিংয়ের পরীক্ষার জন্য, আর আমার কথা বুঝলে এই সিকিউ অ্যান্সার করা কোনো ম্যাটারই না। এই তো সিকিউ। বলো সিকিউ আমি সলভ করে দিলে তোমাদের লেখাপড়া জীবনে হবে না। আমি যে পড়ায় দিছি, এই পড়ার উপর ভিত্তি করে এই সিকিউগুলো করবা। এই তো একটা টিচারের এর চেয়ে বেশি পড়ায় দিতে গেলে এটাকে স্পুন ফিডিং বলে। স্পুন ফিডিং কখনো আসল এডুকেশন হইতে পারে না। স্পুন ফিডিং মানে কোনো লেখাপড়ার ধরন না। গুরু পথ প্রদর্শক মাত্র। তুমি নিজের পথ নিজে তৈরি করবা, নিজের পথ নিজে হাঁটবা। প্রথম অধ্যায়ের ক্লাসটা দেখে কেমন লাগলো আমাকে জানাবা। থ্যাংক ইউ সো ভেরি মাচ।